হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা স্মার্ট স্কুল। আজকে তোমাদের জন্য একটা দুর্দান্ত জিনিস নিয়ে এসছি, সেটা হচ্ছে সমস্ত কেমিক্যাল রিয়াকশন 9-10 রিলেটেড। আমাদের যা যা কেমিক্যাল রিয়াকশন পড়তে হয় বা হয়তো পড়তে গিয়ে আমাদের মানে কি বলবো একদম মাথা খারাপ হয়ে যায় যে কি করে এত রিয়াকশন আমি মাথায় রাখবো। তো সত্যি কথা বলতে দেখো, প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু আমাদের মুখস্থ রাখতে হয় না, আমাদের মনে রাখতে হয় শুধুমাত্র তাদের টাইপটা। আর সেই টাইপে যেখানে আমরা ধরো অ্যাসিড আর বেসের রিয়াকশন করাচ্ছি, তো অ্যাসিড আর বেস মিলে সল্ট আর ওয়াটার হচ্ছে। তো এই যে ব্যাপারটা হচ্ছে সেটাকে আমাদের মনে রাখতে হয়, একটা জেনারেল ইকুয়েশন আমাদের মনে রাখতে হয়। আর সেটাকে ধরে আমরা অ্যাসিডের জায়গায় একটা অ্যাসিডকে বসাবো, বেসের জায়গায় একটা বেসের এক্সাম্পল নেব, নিয়ে দুটোকে রিয়াকশন করিয়ে আমরা একটা সল্ট পাবো, সেই অ্যাসিড বেস রিলেটেড একটা সল্ট পাবো, তার সাথে ওয়াটারের ফর্মুলা তো আমরা জানি। তো এই হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা, আর জেনারেল ফর্মুলাতে আমরা এক একটা করে এক্সাম্পল বসিয়ে বসিয়ে আমরা সেইগুলোকে জাস্ট করে ফেলবো। তো যারা মনে করে যে প্রত্যেকটা ইকুয়েশন আমাকে মুখস্থ করতে হবে, প্রত্যেকটা ইকুয়েশন আমাকে মাথায় রাখতে হবে, তাদের জন্য বলে রাখি তোমরা একদমই ভুল জগতে বাস করছো। এরকম ভাবে কিন্তু সব কিছু আমাদের মুখস্থ করতে হয় না, আমাদের জাস্ট তাদের টাইপ পড়ে রাখতে হয়। আর জেনারেল ইকুয়েশন যেটাকে বলা যায় জেনারেল ফর্মুলা, সেটাকে মনে রাখলেই আমরা সমস্ত ইকুয়েশন কিন্তু সমস্ত কেমিক্যাল রিয়াকশন আমাদের জাস্ট মাথার মধ্যে ঢুকে যাবে। তো চলো আজকে আমরা কি কি করব এই ক্লাসে সেইগুলো ফার্স্টে দেখে নিই। ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে সমস্ত কেমিক্যাল রিয়াকশনস আর তাদের ইকুয়েশনস পড়বো। এই চ্যাপ্টারটা থেকে আমরা যা যা কেমিক্যাল ইকুয়েশন পাই সেগুলো করব। অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টার থেকে আমরা যা যা ইকুয়েশন পাই সেগুলো করব। মেটাল নন মেটাল চ্যাপ্টারের থেকে যে ইকুয়েশনগুলো রিয়াকশনগুলো পাই সেগুলো করব। আর কার্বন অ্যানিডস কম্পাউন্ডস থেকে যে রিয়াকশনগুলো পাই সেগুলো করব। তো চলো আর বেশি দেরি না করে আমরা স্টার্ট করে দিই। একদমই একটা কনসেপ্ট ওয়াইজ একটা ক্লাস এটা হতে চলেছে, যেটাতে তোমরা একটা ক্লাস খুললেই তোমরা বুঝতে পেরে যাবে, তোমরা সমস্ত কেমিক্যাল রিয়াকশনগুলোকে এক জায়গায় পেয়ে যাবে। ঠিক আছে, তো বুঝতেই পারছো কতটা ইনফরমেটিভ, কতটা ইউজফুল হতে চলেছে এই ক্লাসটা। যারা তোমরা সামনে বোর্ড দিচ্ছ বা 9-এর এক্সাম দিতে চলেছো তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। আর যারা 11-12-এও পড়ছো তাদের জন্য বেসিক লেভেলের যে ইকুয়েশনগুলো সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যাদের বেসিক লেভেলে সমস্যা আছে তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। এই ভিডিওটা একবার দেখে নিলে তোমার মাথায় সমস্ত ইকুয়েশন সমস্ত রিয়াকশন জাস্ট মাথায় গেঁথে যাবে, এটা আমি কথা দিতে পারি। তো চলো ফার্স্টে আমরা যেটা পড়ে নেব সেটা হচ্ছে, দেখো রিয়াকশন বলতে গেলেই বা কেমিক্যাল রিয়াকশন যে চ্যাপ্টার, রাসায়নিক বিক্রিয়ার যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আমাদের প্রথমেই 4 রকমের রিয়াকশন আমরা চোখে দেখতে পেয়ে যাই। 4 রকমের রিয়াকশন, বেসিক্যালি আমরা বলতে পারি রিয়াকশনকে আমরা এই 4 ভাগেই ভাগ করতে পারি, তার মধ্যে আমরা সমস্ত রিয়াকশনগুলো পাই। তো 4 ভাগটা কি কি? 4 ভাগের মধ্যে প্রথম ভাগ হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া। তোমাদের বোঝার সুবিধার্থে আমি ইংলিশ বাংলা দুটো ফর্মকেই রাখার চেষ্টা করেছি যাতে তোমাদের কাছে সমস্তটা ক্লিয়ার হয়। তোমরা হয়তো এমন কোনো এক্সাম দিতে চলেছো যেখানে তোমরা হয়তো বেঙ্গলি টার্ম পাচ্ছ না, ইংলিশ টার্মেই করতে হচ্ছে, তখন তোমরা যাতে গিয়ে ঘাবড়ে না যাও তার জন্য কিন্তু আমার সমস্ত কিছু বাইলিঙ্গুয়াল করে রাখা রয়েছে। তো চলো সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিয়াকশন, সংযোজন কথার মধ্যেই বা কম্বিনেশন কথার মধ্যেই আমরা বুঝতে পারছি একটা কম্বাইন ব্যাপার রয়েছে, কম্বাইন। তো ফার্স্টে আমরা তার কি দেখে নেব, তার আমরা একটা জেনারেল ইকুয়েশন দেখে নেব। দেখো, আর তার সাথে জেনারেল ইকুয়েশনটাকে দেখে আমরা কি করব না, আমরা আমাদের সংজ্ঞাটাকে নিজেরাই বানিয়ে নিতে পারবো। তো তোমরা ইকুয়েশনে কি দেখতে পাচ্ছ? ইকুয়েশনে দেখতে পাচ্ছ 2 বা ততোধিক বিক্রিয়ক বা উপাদান যখন একসাথে মিলে গিয়ে একটি ঠিক আছে একটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, ঠিক আছে, একটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, তখন তাকে আমরা বলি হচ্ছে সংযোজন বিক্রিয়া। তাহলে A+B+C 2 বা ততোধিক বলেছি আমি, দুটো সব থেকে মিনিমাম, কারণ একজন তো আর একটা তৈরি করতে পারবে না, দুজন মিললে তাহলে একটা গিয়ে আমাদের কি পাচ্ছি, আমরা বিক্রিয়াজাত পদার্থ পাচ্ছি। তো সেই কারণে 2 বা ততোধিক, 2 বা 2-এর বেশি উপাদান বা বিক্রিয়ক যখন বিক্রিয়া করে শুধুমাত্র একটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, তখন সেই বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে কি বিক্রিয়া, না
সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিয়াকশন। তো এই কম্বিনেশন রিয়াকশনের এবার আমরা এক্সাম্পল দেখে নেব, ঠিক আছে? তো আমরা দেখেই নিলাম যে দেখো এখানে একটা সুন্দর এক্সাম্পল দিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি। প্রথম এক্সাম্পলটাকে তুমি যদি দেখো তাহলে এই প্রথম এক্সাম্পলটা যেহেতু এটা পরীক্ষার ফরম্যাটে আসে সেই কারণে আমার এইভাবে লেখা। প্রথম যদি তুমি এক্সাম্পলটা দেখো তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের তোমার সংযোজন বিক্রিয়ার উদাহরণ, ঠিক আছে? প্রথমটা, পরেরটাকে আমি সংযোজন বিক্রিয়ার উদাহরণ বলতে পারি না, এটা লিখেছি আমি অন্য কারণে, ঠিক আছে? তো প্রথমটাকে দেখবে, আমরা বাড়িতে হোয়াইট ওয়াশিং এর CaO, ঠিক আছে, বা কলিচুন বা কুইকলাইম, এটার কতগুলো নাম, ক্যালসিয়াম অক্সাইড বা কলিচুন বলে থাকি বা কুইকলাইম বলে থাকি, এটা আমরা ব্যবহার করে থাকি বাড়িতে। যদি আমরা সাদা রং, সাদা হোয়াইট ওয়াশ যদি আমরা করি তাহলে এই ক্ষেত্রে আমরা এই চুনটাকে ইউজ করি। তাহলে ক্যালসিয়াম অক্সাইড যেটা কুইকলাইম, তার সাথে কি হচ্ছে না জল মেশাচ্ছি, জল মেশালে আমাদের তৈরি হবে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা হচ্ছে আমাদের স্লেক লাইম, বাংলায় বলা হয় নির্মল চুন, ঠিক আছে? বাংলায় বলা হয় নির্মল চুন। এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তার সাথে কি হবে না কিছুদিন, ঠিক আছে, হোয়াইট ওয়াশিংটা করার পর যদি তুমি 2-3 দিন ফেলে রাখো, আমরা কি জানি আমাদের অ্যাটমসফিয়ারে কার্বন ডাই অক্সাইড গ্যাস রয়েছে। তো এই কার্বন ডাই অক্সাইড গ্যাস এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ স্লেক লাইমের সাথে মিশে কি তৈরি করবে না ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে। ক্যালসিয়াম কার্বনেট তৈরি করা মানে হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে লাইমস্টোন, ঠিক আছে? এটা চুনা পাথরের মতো হয় ক্যালসিয়াম কার্বনেট। তো তার সাথে জল তৈরি হবে, জলটাকে আমরা ময়েশ্চার হিসাবে উড়িয়ে দিতে পারবো। ক্যালসিয়াম কার্বনেটের যে শাইনিংটা, যে একটা চকচকে ব্যাপার, সেইটা আমাদের দেওয়ালে থেকে যাবে। কার সাথে রিয়াকশন করলো না ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা রিয়াকশন করলো হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ওপর সাথে, যেটা কিনা আমাদের অ্যাটমসফিয়ারেই পাওয়া যায়, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কার্বন ডাই অক্সাইড কার সাথে রিয়াকশন করছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করছে। তো আমি বলেই দিলাম ফার্স্ট যে রিয়াকশনটা আমাদের, এই রিয়াকশনটাই হচ্ছে আমাদের কম্বিনেশন রিয়াকশনের এক্সাম্পল। এর সাথে আমি এটাকে মিলিয়ে দিয়েছি একটাই কারণে, কারণ পরীক্ষায় অনেক সময় প্রশ্ন চলে আসে, সেই কারণে এটার সাথে আমি এটাকে মিলিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে বিয়োজন বিক্রিয়া। আমরা ফার্স্ট টাইপ পড়লাম হচ্ছে সংযোজন বিক্রিয়া। তা যেখানে তুমি দেখতে পাবে 2 বা 3টে বা তার বেশি উপাদান বা বিক্রিয়ক একসাথে মিশে যখন তোমার একটি মাত্র উপাদান তৈরি করছে, একটি মাত্র বিক্রিয়াত পদার্থ তৈরি করছে, তখনই তুমি তার নাম দিয়ে দেবে সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিয়াকশন। ক্লিয়ার? এবার কম্বিনেশন রিয়াকশনের পরের যে টাইপটা বা সেকেন্ড যে টাইপটা, সেটা কম্বিনেশন রিয়াকশনেরই পুরো উল্টো, ঠিক আছে? কম্বিনেশন রিয়াকশনের পুরো উল্টো। কম্বিনেশনে আমরা কম্বাইন করাচ্ছিলাম, এখানে আমরা ভেঙে দেব, এখানে আমরা ডিকম্পোজ করাবো, এখানে আমরা ভেঙে দেব অর্থাৎ বিয়োজন ঘটাবো। তাহলে এখানে কি হবে, এখানে একটি মাত্র বিক্রিয়ক বা উপাদান থেকে যখন 2 বা ততোধিক বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয় তাকে বলা হয় কি না বিয়োজন বিক্রিয়া। যে বিক্রিয়ায় এটা হয়, ঠিক আছে, তাকেই বলা হয় বিয়োজন বিক্রিয়া, যেটাকে আমরা ডিকম্পোজিশন রিয়াকশন বলে থাকি। তাহলে জেনারেল ফর্মুলা দেখে নাও, AB, ঠিক আছে, AB একটি মাত্র বিক্রিয়ক ছিল, সেটা বিয়োজিত হয়ে কি হলো না দুটি বিক্রিয়াজাত পদার্থ দিল, 2টি প্রোডাক্ট দিল। তাহলে A+B, দেখো কি লেখা আছে সংজ্ঞায়, যে বিক্রিয়ায় একটি মাত্র বিক্রিয়ক ভেঙে গিয়ে 2 বা ততোধিক বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে তাকে বিয়োজন বিক্রিয়া বলে। উদাহরণে কি বলছে, উদাহরণে বলছে ক্যালসিয়াম কার্বনেট। এই জাস্ট আমরা দেখে এলাম ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি হচ্ছে লাইমস্টোন, ঠিক আছে, চুনা পাথর। তো এই ক্যালসিয়াম কার্বনেটটা বিয়োজিত হয়ে, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা হিট দিই বা তাপ দিই, তাপের দ্বারা এটি ভেঙে যাবে, ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ কুইকলাইম, অর্থাৎ কলিচুন আর তার সাথে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। তাহলে এখানে আমরা আগেরটাই দেখেছিলাম ক্যালসিয়াম অক্সাইড আর
কার্বন ডাই অক্সাইড দুটো মিলে গিয়ে, সরি ওখানে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে দেখেছিলাম, বাদ দাও, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড মিলে গিয়েও কি তৈরি করতে পারে, ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারে। আর এই ক্ষেত্রে আমরা কি দেখছি, এই ক্ষেত্রে আমরা দেখছি ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড দেবে। তাহলে এটা হয়ে গেল ঠিক আমাদের কম্বিনেশন রিঅ্যাকশনের ঠিক উল্টো, রাইট? কম্বিনেশন রিঅ্যাকশনের ঠিক উল্টো হয়ে গেল আমাদের এটা, রাইট? চল নেক্সট এর কিছু আরো এক্সাম্পল আমরা দেখে নেব। একটা এক্সাম্পল দেখে নিয়েছি, আরো এক্সাম্পল দেখে নেব। তো পরের যেটা দেখো সেটাতে আমাদের কিন্তু আইডেন্টিফিকেশন রিঅ্যাকশনও দিতে পারে, যে আমরা আইডেন্টিফাই করব কি করে, বাট এটা একটা ডিকম্পোজিশন রিঅ্যাকশন। আমি বলছি না আমাদের যা যা রিঅ্যাকশন আছে সমস্ত কিছু এই চারটে টাইপের মধ্যেই পড়ে। চারটে টাইপের মধ্যে আমরা এখন 2 নম্বর টাইপে আছি। তো বলেছে যে লেড নাইট্রেট, যেটা কিনা কালারলেস, সলিড ফর্মে রয়েছে, দেখো পাশে এস লেখা আছে মানে সলিড ফর্মে রয়েছে, কঠিন অবস্থায়। তো এটা হচ্ছে কালারলেস। তাকে যখন আমরা তাপ দেব, তাপ দিয়ে যখন বিয়োজিত করব, তখন আমরা পাবো হচ্ছে লেড মনোক্সাইড, যেটা কিনা ইয়েলো কালারের, হলুদ কালারের। তাহলে লেড নাইট্রেটকে যখনই আমি কি দেব, লেড নাইট্রেটকে যখনই আমি তাপ দেব, তখনই ওটা ভেঙে গিয়ে তৈরি করবে হচ্ছে কি পিবিও, তার সাথে NO2, তার সাথে অক্সিজেন। তো লেড মনোক্সাইডের জন্য আমরা পাবো হলুদ কালার, নাইট্রোজেন ডাই অক্সাইডের জন্য পাবো হচ্ছে বাদামি কালার, ব্রাউন কালার, ঠিক আছে? আর তার সাথে অক্সিজেনের কোনো কালার নেই, অক্সিজেনটাকে আমরা বুঝতে পারবো না, কিন্তু এই দুটোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। কি পারবো? তো এখানে কিন্তু আমরা একটা আইডেন্টিফিকেশন রিঅ্যাকশনও পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে FeSO4, ঠিক আছে? কি বলছি না, ফেরাস সালফেট। ফেরাস সালফেটের মধ্যে যখন আমরা হিট দেব, যখন আমরা তাপ দেব, তাপ দিয়ে যখন বিয়োজিত করব, তখন আমরা পাবো হচ্ছে কি ফেরিক অক্সাইড, যেটা কিনা ব্রাউন কালারের পাবো, তার সাথে SO2 সালফার ডাই অক্সাইড পাবো, আর তার সাথে আমরা পাবো হচ্ছে SO3, যেটা কিনা সালফার ট্রাই অক্সাইড। তাহলে কত কিছু পেয়ে গেলাম ফেরাস সালফেট থেকে। দেখো প্রথম যে জেনারেল ইকুয়েশনটা আমি দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে একটি থেকে 2 বা ততোধিক পাবো। তো প্রথম এক্সাম্পলটার ক্ষেত্রে আমরা একটি থেকে 2টো পেয়েছিলাম প্রোডাক্ট, এখানে আমরা একটি থেকে 3টে করে প্রোডাক্ট পেলাম, তার মানে সমস্তটা ক্লিয়ার হলো, ঠিক আছে? তো ডিকম্পোজিশন রিঅ্যাকশন বা বিয়োজন বিক্রিয়া আমরা বুঝলাম যে সংযোজন বিক্রিয়ার ঠিক উল্টো। সংযোজনে যদি জুড়ে যায় তাহলে বিয়োজনে ভেঙে যাবে, রাইট? চলো নেক্সট হচ্ছে বিয়োজন বিক্রিয়ার প্রকারভেদ। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে বিয়োজন বিক্রিয়াকেও আমরা আবার ভাগ করতে পারি, মানে প্রকারভেদ করতে পারি। তো বিয়োজন বিক্রিয়াকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। 3টে ভাগের মধ্যে প্রথম ভাগ হচ্ছে তাপীয় বিয়োজন বিক্রিয়া, অর্থাৎ থার্মাল ডিকম্পোজিশন। তাপীয় বিয়োজন বিক্রিয়া অর্থাৎ থার্মাল ডিকম্পোজিশন, তাপের দ্বারা যদি কাউকে ভেঙে দেওয়া যায় তাহলে আমরা তাকে বলবো হচ্ছে কি না তাপীয় বিয়োজন বিক্রিয়া। বিয়োজন তো হচ্ছে বাট তাপ দ্বারা হচ্ছে। তাহলে আমরা যা যা 3টে ইকুয়েশন এতক্ষণ ধরে পড়ে এলাম, একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙে আমরা ক্যালসিয়াম অক্সাইড, আর তার সাথে পাচ্ছি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তারপর একটা হচ্ছে লেড নাইট্রেটকে ভেঙে আমরা পাচ্ছি লেড মনোক্সাইড, তার সাথে নাইট্রোজেন ডাই অক্সাইড, তার সাথে অক্সিজেন। আরেকটা হচ্ছে কি ফেরাস সালফেট, তাহলে পাচ্ছি হচ্ছে কি ফেরিক অক্সাইড, তার সাথে সালফার ডাই অক্সাইড, তার সাথে সালফার ট্রাই অক্সাইড। এই যে আমরা 3টে রিঅ্যাকশন এখনো অবধি দেখে এলাম, প্রত্যেকটাই কিন্তু তাপ দ্বারা বিয়োজিত, প্রত্যেকটাই হচ্ছে তাপ দ্বারা বিয়োজিত। তাহলে তাপীয় বিয়োজন বিক্রিয়া এই 3টেরই এক্সাম্পল আমরা দিতে পারি। দেখো সেটাই লেখা আছে, অন্য কিচ্ছু আমি লিখিনি, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু সেটাই লিখেছি তোমাদের জন্য, রাইট? তার মানে এতক্ষণ ধরে যে এক্সাম্পল গুলো আমরা দেখে এলাম সেগুলো সব কটাই হচ্ছে তাপ দ্বারা বিয়োজিত, ওই জন্য এদেরকে আমরা তাপীয় বিয়োজন বিক্রিয়ার মধ্যে ফেলতে পারি। হলো নেক্সট হচ্ছে বিয়োজন বিক্রিয়ার প্রকারভেদের মধ্যে নেক্সট যেটা সেকেন্ড সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বিক্রিয়া। তড়িৎ বলতে আমরা ইলেকট্রিসিটি বুঝি, ইলেকট্রিসিটি দ্বারা যে বিয়োজন বিক্রিয়াগুলো আমরা ঘটাতে পারি তাকেই আমরা বলি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বিক্রিয়া। তার মধ্যে ফার্স্ট হচ্ছে জলের মধ্যে দিয়ে কারেন্ট পাস করালে বা ইলেকট্রিসিটি পাস করালে আমরা জলটাকে ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস পেয়ে যাই,
রাইট, হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস পেয়ে যাই। দেখো ফার্স্ট ইকুয়েশন তাই দেওয়া আছে, জল যেটা লিকুইড ফর্মে ছিল তার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করালাম, অর্থাৎ তড়িৎ পাস করালাম, তা সেখানে হলো ডিকম্পোজিশন রিয়াকশন, তৈরি হলো হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস। রাইট, নেক্সট হচ্ছে NaCl, যেটা হচ্ছে নুন, লবণ। বাড়িতে যে লবণটা ইউজ করো রান্নার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে যে নুনটা আমরা ইউজ করে থাকি, সেই নুনের মধ্যে দিয়ে যখন আমরা তড়িৎ পাঠাই বা ইলেকট্রিসিটি পাস করাই, তখন আমরা পাই হচ্ছে সেখানে সোডিয়াম, যেটা কিনা কি হিসাবে, সলিড। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে আমাদের। তো সোডিয়ামটাকে পাই আমরা কঠিন পদার্থ হিসাবে, আর তার সাথে হচ্ছে ক্লোরিন পাই। ক্লোরিনটা আমরা গ্যাস হিসাবে পাই। দেখো এখানে লেখা আছে ক্লোরিনটাকে আমরা গ্যাস হিসাবে পাই। তাহলে জলকে ভেঙে আমরা পেলাম হাইড্রোজেন আর অক্সিজেন, যেটা কিনা তড়িৎ বিশ্লেষ্য বিক্রিয়ার মাধ্যমে। আর হচ্ছে আমরা কি পেলাম না, NaCl, অর্থাৎ বাড়িতে যে লবণ ইউজ করি সোডিয়াম ক্লোরাইড, সেই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়েও তড়িৎ পাস করালে আমরা পাবো হচ্ছে সোডিয়াম ধাতু, আর তার সাথে হচ্ছে ক্লোরিন গ্যাস। তাহলে এই হয়ে গেল আমাদের সেকেন্ড পার্ট অফ ডিকম্পোজিশন রিয়াকশন, বা বলা যায় বিয়োজন বিক্রিয়ার প্রকারভেদের মধ্যে এটা দ্বিতীয় নম্বর প্রকারভেদ। এবার আমরা থার্ডটায় যাব, বিয়োজন বিক্রিয়ার প্রকারভেদে। বিয়োজন বিক্রিয়ার প্রকারভেদের মধ্যে লাস্ট, সেটা হচ্ছে আলোক বিশ্লেষ্য বিক্রিয়া, বা বলা যায় ফটোলাইসিস রিয়াকশন। ফটোলাইসিস রিয়াকশন, ফটো কথার মানেই হচ্ছে আলো। ঠিক আছে, আলো দ্বারা যখন আমরা কোনো বিক্রিয়াকে ভেঙে দেব, আলো দ্বারা যখন আমরা কোনো বিক্রিয়ককে ভেঙে দিয়ে বিক্রিয়াত পদার্থ পেয়ে যাব, তখন তাকে আমরা বলবো হচ্ছে আলোক বিশ্লেষ্য বিক্রিয়া, ফটোলাইসিস রিয়াকশন। তো এখানে আমরা কি পাচ্ছি, AgCl, সিলভার ক্লোরাইড, যেটা কিনা সাদা কালারের থাকে, সিলভার ক্লোরাইড যেটা কিনা সাদা কালারের থাকে, তার মধ্যে দিয়ে যদি আমরা লাইট পাস করাই, আলো পাস করাই, তাহলে এখানেও ঘটবে ডিকম্পোজিশন রিয়াকশন, যেখান থেকে আমরা পাবো হচ্ছে সিলভার, যেটা কিনা গ্রেইশ হোয়াইট। তোমরা তো সবাই সিলভার দেখেছো, রূপোর তো জিনিস তোমরা দেখেছো, রূপোর জিনিস কিরকম হয়, একটু গ্রে গ্রে কালার, একটু ধূসর বর্ণের সাদাটে টাইপের হয়, ধূসর বর্ণের সাদাটে। ঠিক আছে, তো ওই কালারটা পেয়ে যাব, যেটা কিনা একেবারেই সিলভার ক্লোরাইডে, যেটা কিনা একেবারেই ধবধবে সাদার ছিল, সেটা হয়ে যাবে একটুখানি গ্রেইশ হোয়াইট কালার, যে শুধুমাত্র সিলভারের জন্য। ঠিক আছে, আর তার সাথে পেয়ে যাব হচ্ছে ক্লোরিন গ্যাস, যেটা কিনা ইয়েলোইশ গ্রিন কালার দেবে, ইয়েলোইশ গ্রিন কালার দেবে ক্লোরিন গ্যাসটা। নেক্সট আমরা AgBr কে যদি ভাঙি, AgBr লাইটের হেল্পে কি হয়ে যায়, ডিকম্পোজ হয়ে যায়। সিলভার ব্রোমাইডের কালার ছিল হচ্ছে পেল ইয়েলো, মানে একদমই হালকা টাইপের একটা হলুদ কালার। ঠিক আছে, তো সেইটা যখন ভাঙবে তখন তৈরি হবে আবার Ag, যেটা কিনা গ্রেইশ হোয়াইট কালার, আর তার সাথে হচ্ছে Br2 ব্রোমিন, যেটা কিনা রেড কি কালার, রেড ব্রাউন, অর্থাৎ লালচে বাদামি কালারের আমরা কি পেয়ে যাব না, ব্রোমিন পেয়ে যাব। ডান, ব্রোমিন পেয়ে যাব, যেটা কিনা লালচে বাদামি কালারের। তাহলে আলোক বিশ্লেষ্য বিক্রিয়ার মধ্যেও আমরা দুটো এক্সাম্পল দেখে নিলাম, আলোক বিশ্লেষ্য বিক্রিয়ার মধ্যেও দুটো এক্সাম্পল, যেটা মনে রাখা খুব ইজি। একটা হচ্ছে সিলভার ক্লোরাইড ভেঙে সিলভার আর ক্লোরিন পাওয়া, একটা সিলভার ব্রোমাইড ভেঙে সিলভার আর ব্রোমিন পাওয়া, খুব ইজি। চলো, এই হয়ে গেল আমাদের ডিকম্পোজিশন রিয়াকশন শেষ। এবার আমরা থার্ড টাইপে ঢুকবো, অর্থাৎ ফার্স্ট টাইপ ছিল আমাদের কম্বিনেশন রিয়াকশন, সেকেন্ডে ছিল ডিকম্পোজিশন রিয়াকশন। সেকেন্ডের মধ্যে ফার্স্ট ছিল হচ্ছে আমাদের তোমাদের হচ্ছে কি না থার্মাল ডিকম্পোজিশন, সেকেন্ড ছিল হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রোলাইসিস রিয়াকশন, আর একটা হচ্ছে থার্ড ছিল হচ্ছে কিনা ফটোলাইসিস রিয়াকশন। এই হয়ে গেল ডিকম্পোজিশনের মধ্যে তিনটে। এবার আমরা থার্ডে যাব, মেন রিয়াকশনসের থার্ড পয়েন্টে যাব, থার্ড টাইপে যাব, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বা সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনও বলা হয় এটাকে। তো ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা
প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বা প্রতিস্থাপিত করা, এটাকে সাবস্টিটিউশন রিঅ্যাকশনও বলা হয়ে থাকে। যেহেতু প্রতিস্থাপন কথাটা আসছে সেই জন্য এটাকে সাবস্টিটিউশন রিঅ্যাকশনও বলা হয়ে থাকে। মানে আমার জায়গায় হয়তো অন্য কেউ এসে বসে গেল আমার জায়গাটায়। আমি যদি একটু নড়বড়ে হয়ে থাকি, আমি যদি একটু উইক হয়ে থাকি, তাহলে আমার জায়গায় হয়তো অন্য কেউ এসে আমার জায়গাটাকে দখল করে নেবে, কারণ আমি তার সাথে ফাইট করতে পারছি না। যেহেতু সে আমাকে দুর্বল ভেবে কোনো স্ট্রং ব্যক্তি আমার জায়গায় এসে বসে পড়বে। সাপোজ ধরো আমি যে পড়াচ্ছি কেমিস্ট্রি, তো আমি যে লেভেলে পড়াচ্ছি তোমাদের হয়তো এর থেকেও হায়ার লেভেলের কেউ পড়াতে পারে, যে কিনা আমাকে যে কোনো সময় বিট করে এসে, মানে সে আমার থেকেও হয়তো অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি স্ট্রং। আমি কিসের কথা বলতে চাইছি না, কেমিস্ট্রি সাবজেক্টের কথাই বলতে চাইছি। তো সে কি করবে, আমাকে জাস্ট আমার জায়গা থেকে সরিয়ে দিয়ে সে এসে আমার জায়গাটা দখল করে নেবে। তো এই হচ্ছে ব্যাপার প্রতিস্থাপন বিক্রিয়ার, কাউকে সাবস্টিটিউট করে দেওয়া। অবশ্যই সাবস্টিটিউট করতে পারবে কে, যখন সে তার থেকে, যে যার জায়গাটা সে নিতে আসছে তার থেকে তাকে বেশি পাওয়ারফুল হতে হবে। যদি সে আমার থেকে কমজোরি হয় তাহলে কিন্তু সে আমার জায়গায় এসে বসতে পারবে না, কারণ আমাকে সরাবে কি করে, আমার সাথে তো সে লড়াই করে পেরে উঠবে না, ওই জন্য আমাকে সে তখন সরাতে পারবে না। তাই জন্যই এখানে দেখো AB প্লাস সি, জেনারেল ইকুয়েশনটা দেখে নাও, AB প্লাস সি রিঅ্যাকশন করলে কি হবে, এই বি এর সাথে সিটা এসে বসবে, কারণ সি হচ্ছে মোর পাওয়ারফুল দ্যান এ, অত্যন্ত শক্তিশালী, এর থেকে অত্যন্ত শক্তিশালী, সেই জন্য এর জায়গাটাকে ও কি করে দিয়েছে, ডিসপ্লেস করে দিয়ে সি এসে এর জায়গায় বসে গেছে। তাহলে আমরা এখান থেকেই সংজ্ঞা বানাতে পারবো কি, যে রাসায়নিক বিক্রিয়ায় একটি অতি সক্রিয় উপাদান, এই ক্ষেত্রে সিটা হচ্ছে অতি সক্রিয়, একটি কম সক্রিয়কে এখানে এ প্রতিস্থাপিত করে একটি নতুন যৌগ তৈরি করে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। রাইট, প্রতিস্থাপন বিক্রিয়ার ইংলিশ আমরা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনও বলতে পারি, আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশনও বলতে পারি, যা খুশি। নেক্সট উদাহরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো CuSO4, ঠিক আছে, CuSO4 যেটাকে আমরা কপার সালফেট হিসাবে জানি, তার সাথে আয়রন, ঠিক আছে। দেখো আমি তোমাকে একটু পরেই, আমি তোমাদের কি করব, আমি তোমাদের একটু পরেই বুঝিয়ে দেব যে কেন এটা হচ্ছে। তার আগে পর্যন্ত, নেক্সট স্লাইডে যাওয়ার আগে পর্যন্ত তোমরা জাস্ট বিশ্বাস করে নাও, আমার কথাই বিশ্বাস করে নাও, যে এখানে আয়রন কপারকে কি করতে পারে, প্রতিস্থাপিত করতে পারে। কেন পারে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু আমি নেক্সট পেজে গিয়ে বলবো। জাস্ট এখন বোঝো যে আয়রন কি করছে, কপারকে কপারের জায়গা থেকে হাটিয়ে দিচ্ছে, দিয়ে আয়রন বসে যাচ্ছে কপারের জায়গায়, তাহলে তৈরি হয়ে যাচ্ছে কি, FeSO4 তৈরি হয়ে যাচ্ছে, আর তার সাথে কপার আলাদা হয়ে যাচ্ছে। তার মানে এখানে দেখো সি এর কাজ করছে Fe, এর কাজ করছে Cu, তাহলে সি এসে এর জায়গায় বসে গেল, একে বার করে দিল, তাই তো হয়েছিল এখানে। তাহলে সেই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি FeSO4 অর্থাৎ ফেরাস সালফেট তৈরি হয়ে গেল, তার সঙ্গে কপার তৈরি হয়ে গেল। রাইট, এবার চলো যে এটা কেন হলো সেটা বুঝে নিই। ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে আমরা মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজকে বুঝবো। মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ অর্থাৎ কোন মেটাল বা কোন তোমার ধাতু কতটা সক্রিয় সেটা বুঝবো, ঠিক আছে। তো এখানে বোঝার জন্য দেখো এখানে একটা পুরো সিরিজ বানিয়েছি, যেখানে আমার পরপর কি হয়েছে, পরপর আমি আমার মেটালগুলোকে সাজিয়েছি। এবার এই মেটালগুলোকে মনে রাখার অনেক উপায় আছে, তোমরা কোনো নিমোনিক্স করে মনে রাখতে পারো। আমি যেরকম ভাবে করি সেটা দেখো, যে কে কাকু নানা চাট মাঙ্গে, আলু যারা ফিকে পড়ে হে, চাটকো, তাহলে কি করব, চাটের মধ্যে আলু কম, তাই তো, আলু কম, তাহলে চাট থেকে আলুকে সরিয়ে দিয়ে আমরা কি নিয়ে আসবো না, চাটটা খেতে ভালো লাগছে না, তো তোমরা চাপ নিয়ে আসবো, চাপ। তো এখানে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, কাকু নানা চাট মাঙ্গে, আলু যারা ফিকে পড়ে হে। তাহলে একদম তোমরা এখান থেকে মনে রাখতে পারবে যে কাকু ফর কে মানে পটাশিয়াম, নানা ফর Na সোডিয়াম, তারপরে কি চাটের জন্য আমরা Ca কে নিয়েছি, CHAAT চাট হয়, তো Ca হচ্ছে আমাদের ক্যালসিয়াম, হচ্ছে আমাদের চাট। আচ্ছা, Mgর জন্য মাঙ্গে আলু,
আলুর জন্য হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম, আলু জারা, জারাতে হচ্ছে জিঙ্ক, এফি ফিকে, ফিকেতে এফি মানে আয়রন, পিবি লেড, তো পারে, পারেতে হচ্ছে পিবি হে, এখানে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন হয়ে গেল। তাহলে ফিকে পারে হে যেহেতু, ওই জন্য চার্টকে আমরা সরিয়ে দেবো, এটা মানে একটা জাস্ট কথার কথা, নিউমেরিক্সটা মনে রাখার জন্য। তো চার্টকে সরিয়ে দিয়ে আমরা কি নিয়ে আসবো, চাপ নিয়ে আসবো, ঠিক আছে, চাপ নিয়ে আসবো, কপার, ঠিক আছে, CHAAP, তাহলে CHAAP এটা হচ্ছে আমাদের চাপ। তাহলে C হচ্ছে ফর কপার, H হচ্ছে ফর Hg মানে হচ্ছে যেটা আমাদের পারদ, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের কি না মার্কিউরি যেটা আর কি, A হচ্ছে আমাদের হচ্ছে আর্জেন্টাম মানে সিলভার, আর ইউ হচ্ছে অরাম মানে গোল্ড, আর পি হচ্ছে প্ল্যাটিনাম, পিটি, ঠিক আছে, পিটি হচ্ছে আমাদের প্ল্যাটিনাম। তো এইভাবে আমরা কি করে নিলাম না রিঅ্যাক্টিভিটিটাকে সাজিয়ে নিলাম। এবারে বলো তো যে এই যে আমি অ্যারোটা দিয়েছি তলার দিকে, তো যত আমরা ওপর থেকে নিচের দিকে আসছি তত আমাদের রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ করছে। তাহলে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ এলিমেন্টকে বা সব থেকে বেশি রিঅ্যাক্টিভ মেটালকে, পটাশিয়াম। তাহলে পটাশিয়াম যে কোনো এলিমেন্টকে বা যে কোনো মেটালকে এখান থেকে কি করতে পারবে, ডিসপ্লেস করতেই পারবে। যে কোনো মেটাল যদি বসে থাকে আমাদের রিঅ্যাকশনের মধ্যে, তাকে এসে পটাশিয়াম যে কোনো মুহূর্তে সরিয়ে দিয়ে বেরিয়ে যাবে, রাইট। তাহলে এই মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ দেখে বা এই সিরিজটা দেখে, রিঅ্যাক্টিভিটি সিরিজ দেখে আমরা বুঝতে পারবো যে কে কাকে সরাতে পারবে, কে কাকে সরাতে পারবে। তাহলে আমরা আগেরটার ক্ষেত্রে দেখে এলাম যে এফি কি করছে, দেখো আগেরটায় যাই একবার, দেখলাম যে এফি সিইউ কে সরিয়ে দিচ্ছে, ঠিক আছে, এফি সিইউ কে সরিয়ে দিচ্ছে। তাহলে দেখো এফি কোথায় রয়েছে, এখানে এফি রয়েছে, তাই তো, এখানে এফি রয়েছে, আর সিইউ কোথায় রয়েছে, এখানে সিইউ। তাহলে এফি তো সিইউ কে ইচ্ছা যখন তখন সরাতে পারে, এফি সিইউ কে যখন তখন সরাতে পারে। কেন পারবে না, কেন পারবে না, অবশ্যই পারবে, কারণ এফি হচ্ছে সিইউ বা কপারের থেকে অনেক বেশি রিঅ্যাক্টিভ, আয়রন কপারের থেকে অনেক বেশি রিঅ্যাক্টিভ, রিঅ্যাক্টিভিটি সিরিজে ও ওপরে রয়েছে, সেই কারণে কিন্তু যখন তখন সরাতে পারবে, আর সেই কারণেই ওখানে আমরা দেখলাম যে সরিয়ে দিল, রাইট। দেখো হলো। এবার দেখো আরো দুটো এক্সাম্পল তোমাদের বোঝানোর জন্য আমি নিয়ে এসেছি। ফার্স্ট এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে CuSO4 প্লাস Zn। দেখো তো Cu এখানে, Zn এখানে, তাহলে Zn ও তো Cu কে সরাতে পারবে, তাই করেছি। Zn কি করছে, Zn Cu কে এখানে মেরে Cu টাকে বার করে দিচ্ছে, আর Zn এসে Cu এর জায়গায় বসে যাচ্ছে। তাহলে ZnSO4 প্লাস Cu রিঅ্যাক্টিভিটি সিরিজ যদি মনে রাখতে পারো, তাহলে এই সমস্ত রিঅ্যাকশনে আর কোনো সমস্যাই হবে না। তো আমি তো তোমাদের শেখালাম কিরম ভাবে মনে রাখবে, আর যদি না পারো তাহলে নিজেদের মতো সবাই নিমোনিক্স বানাও, বা অন্য কোনো ভাবে যদি এমনিই মুখস্থ রাখতে পারো নামগুলো, তাহলে এমনিই মুখস্থ রাখো, দেখো যেন কোনোটা এখান থেকে মানে কেটে না যায়, ঠিক আছে। সবকটাকে মনে রাখতেই হবে, না হলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবে না কোথায় রিঅ্যাকশন হচ্ছে কোথায় হচ্ছে না। সবসময় যে রিঅ্যাকশন হবে সেটাও কিন্তু নয়। সেকেন্ড এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে যে সবসময় রিঅ্যাকশন হবে না, এটা কেন বলছে ম্যাম। এটা বলছি এই কারণে, যদি রিঅ্যাক্টিভিটি সিরিজে এমন কেউ আসে, সিইউ ধরো এসে পিবি কে হাঁটাতে চাইছে, সিইউ ধরো এসে পিবি কে হাঁটাতে চাইছে, পিবি কি বেরোবে, পিবি কি বেরোবে, দেখো তো পিবি ওপরে আছে, সিইউ তলায় আছে, তাহলে সিইউ তো নিচে আছে, সিইউ তো স্ট্রং নয়, সিইউ তো উইক। তাহলে রিঅ্যাক্টিভিটির দিক থেকে সিইউ হচ্ছে উইক, তাহলে সিইউ একজন স্ট্রং ব্যক্তিকে কি করে হাঁটাবে, পিবি তো নিজের জায়গায় স্টিফ থাকবে যে আমি এখান থেকে সরবো না, কারণ আমি তো বেশি স্ট্রং, তুমি আমাকে হাঁটাতে আসার কে। সেই জন্য পিবি কিন্তু কোথাও নড়বে না, সিইউ যতই এসে পিবি কে ধাক্কা মারুক না কেন, পিবি কিন্তু কোথাও নড়বে না। তাই জন্য এখানে নো রিঅ্যাকশন, কোনো রিঅ্যাকশনই ঘটবে না। পিবি NO3 টুয়াইস যেমন ছিল তেমনই থাকবে, সিইউ এসে ওর কোনো কিছু করতে পারবে না। কিন্তু এখানে যদি সিইউ না থেকে Zn থাকতো, বা Al থাকতো, বা Mg থাকতো, বা Ca থাকতো, যাই থাকতো না কেন, অর্থাৎ পিবির ওপরে যা যা আছে তারা যদি আসতো, তাহলে কিন্তু ইজিলি পিবি কে হাঁটিয়ে দিতে পারতো।
তাহলে কিন্তু এখানে রিয়াকশন হতো। আর সেই কারণেই আমি বলছি মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু এই রিয়াকশনগুলো তোমাদের পক্ষে বোঝা সম্ভব হবে না, যে কোথায় রিয়াকশন হবে আর কোথায় রিয়াকশন হবে না। তো একবার জাস্ট চোখ বুলিয়ে নাও। দেখো এখানে আমি লিখেই দিয়েছি ZnCuর থেকে অধিক সক্রিয় তাই প্রতিস্থাপন সম্ভব, কিন্তু CuPbর থেকে কম সক্রিয় তাই প্রতিস্থাপন সম্ভব নয়। পুরো প্রপার পরিষ্কারভাবে আমি কিন্তু পুরোটা বুঝিয়ে দিয়েছি, রাইট? পুরোটা। চলো নেক্সট। এবার আমরা ঢুকছি হচ্ছে 4 নম্বর টাইপে ঢুকছি, যেটা কিনা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া বা বলা যায় ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ঠিক আছে, বা ডাবল সাবস্টিটিউশন রিয়াকশন। এখানে কি হচ্ছে দেখো, এখানে আগেরটার ক্ষেত্রে যেমন একটা ব্যাপার ছিল স্ট্রং উইকের একটা ব্যাপার ছিল, এই ক্ষেত্রে কিন্তু ওরকম স্ট্রং উইকের অতটা জোরদার ব্যাপার নেই। বুঝতে পারছো আশা করি? অতটা জোরদার ব্যাপার নেই এই কারণেই, কারণ কি তোমার এখানে AB প্লাস CD, মানে এখানে দুটোই যৌগ, ওখানে ছিল একটা যৌগ একটা মৌল, এদের মধ্যে রিয়াকশন হচ্ছিল। তাহলে যে মৌলটা বেশি সক্রিয় সে কম সক্রিয় মৌলটাকে গিয়ে সরিয়ে দিতে পারছিল, বাট এখানে দুজনে দুজনকে সরাচ্ছে। মানে ABর সাথে CD আছে, ধরে নাও যদি ধরে নাও যে A হচ্ছে আমাদের কি হচ্ছে ক্যাটায়ন, A হচ্ছে ক্যাটায়ন, তাহলে A কি করবে, C ক্যাটায়নটাকে সরিয়ে দিয়ে সেই জায়গায় ঢুকে যাবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে B হচ্ছে অ্যানায়ন, তাহলে B এর সাথে এসে এই Cটা বসে যাবে। তাহলে এটা পুরোপুরি কি হয়ে যাচ্ছে, ডাবল ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে, দুজনই এদিক ওদিক করতে পারছে। তাহলে AD প্লাস CB, দেখো এর সাথে ডিটা এসে বসলো, এটা হয়তো ছিল মেটালিক পার্ট বা ক্যাটায়নিক পার্ট, তার সাথে ডিটা এসে বসলো। আমি কি বোঝাতে চাইছি বুঝে নাও। এটা হচ্ছে তৈরি করছে হচ্ছে A প্লাস, আর ডিটা তৈরি করছে মাইনাস, ঠিক আছে, ক্যাটায়নিক পার্ট অ্যানায়নিক পার্ট। তার সাথে হচ্ছে B হচ্ছে প্লাস, C হচ্ছে মাইনাস। তাহলে A প্লাসের সাথে নিশ্চয়ই C মাইনাস এসে ঢুকবে। আচ্ছা আমি একটুখানি এদিক ওদিক লিখে ফেলেছি, যাই হোক দাঁড়াও 1 মিনিট। দেখো A প্লাস B মাইনাস, ঠিক আছে, প্রথমে C প্লাস D মাইনাস। তাহলে A প্লাসের সাথে নিশ্চয়ই এই অ্যানায়নটা যাবে, তাহলে তৈরি হবে A প্লাস D মাইনাস, আর তার সাথে হচ্ছে C প্লাস, যেহেতু আমরা ক্যাটায়নিক পার্টকে আগে লিখি তারপর B মাইনাস, তাহলে তৈরি হবে এরকম, ঠিক আছে, A প্লাস B মাইনাস C প্লাস D মাইনাস। এবার ক্রস হলো, ঠিক আছে, A প্লাসটা গিয়ে বসলো হচ্ছে এর সাথে, B মাইনাসটা C প্লাসের সাথে। তো এইভাবে এটা তৈরি হলো। তাহলে বুঝতে পারছো যে এখানে দুজন দুজনকে নিচ্ছে। তো এখানে কিন্তু এরকম স্ট্রং উইক এরম ব্যাপারটা অতটা কাজ করে না। যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি যৌগের মধ্যে আয়ন বিনিময় দ্বারা, দেখো এখানে কিন্তু আমি আয়ন ফর্ম করলাম, আগে আয়ন ফর্ম করালাম, তারপরে গিয়ে আমি রিয়াকশন করাতে পারলাম, না হলে কিন্তু হচ্ছিল না। তাহলে আয়ন বিনিময় দ্বারা অন্য দুটি নতুন যৌগ তৈরি হয়, তাকে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তাহলে উদাহরণের ক্ষেত্রে BaCl2 যেটা অ্যাকুয়াস ফর্মে রয়েছে, BaCl2 হচ্ছে বেরিয়াম ক্লোরাইড, আর তার সাথে হচ্ছে Na2SO4 যেটা অ্যাকুয়াস ফর্মে রয়েছে সোডিয়াম সালফেট। তাহলে এখানে কি হবে, এখানে Ba2 প্লাস আর Cl মাইনাস ফর্ম হবে, Ba2 প্লাস আর Cl মাইনাস ফর্ম হবে। আমি একটু দেখিয়ে দিই এখানে, দেখো এটাকে আমি এবার দেখাচ্ছি, ঠিক আছে, এটাকে আমি এবার দেখাচ্ছি যে এটা অন্য কালিনী। দেখো Ba2 প্লাস Cl মাইনাস, ঠিক আছে, এটা ভাঙলো, BaCl2টা ভাঙলো, তার সাথে হচ্ছে Na প্লাস আর হচ্ছে SO4 2 মাইনাস, রাইট, হয়ে গেল। তাহলে এবার রিয়াকশনটা কিভাবে হবে, রিয়াকশনটা আবার হবে হচ্ছে যে Ba2 প্লাসের সাথে SO4 2 মাইনাসটা মিলবে, তাহলে বেসিক্যালি কোনো আর এ থাকবে না, এটা হয়ে যাবে BaSO4, তার সাথে তৈরি হবে হচ্ছে Na প্লাস Cl মাইনাস, তাহলে তৈরি হবে NaCl।
তাহলে BaSO4 আর NaCl এইটা তৈরি হয়ে গেল। দেখো তাই আছে, খালি এখানে ওই কি করা আছে না তোমার কি বলে ওটাকে ব্যালেন্সিং করা আছে, সেটা আমি আর করলাম না, মেইনলি যেটা আমার তৈরি হবে সেটা দেখালাম। তাহলে এখানে কি হলো না প্রথমে আয়নে কনভার্ট হলো, আয়ন থেকে তারপরে ইন্টারচেঞ্জ হলো, আয়ন বিনিময় হলো। ঠিক আছে, আয়নটা তারপর কি হলো বিনিময় হলো। দেখে নাও একবার, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। চলো দেখি আর কোনো এক্সাম্পল আছে কিনা। হ্যাঁ অবশ্যই আছে, আরো 3টে এক্সাম্পল আমি নিয়ে এসেছি ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের মধ্যে। ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে BaCl2, ওই BaCl2 সাথে আবার CuSO4 একইভাবে হবে। ঠিক আছে, Ba সাথে SO4টা জুড়ে যাবে আর Cuর সাথে Cl2 জুড়ে যাবে। তাহলে দেখো BaSO4 বেরিয়াম সালফেট, যার কিনা হোয়াইট প্রেসিপিটেট পড়বে। ঠিক আছে, প্রেসিপিটেট যখন পড়ে তখন আমরা সেটাকে এইভাবে দেখাই। ঠিক আছে, নিচে এরকম অ্যারো দিয়ে দেখাই। প্রত্যেকটার ক্ষেত্রেই প্রেসিপিটেট পড়েছে, তো প্রত্যেকটার ক্ষেত্রেই আমি এরকম ভাবে প্রেসিপিটেট সাইন দিয়ে দেখাবো। তো প্রেসিপিটেট সাইন দিচ্ছি, তো এই যে 3টে রিয়াকশনই আমি লিখেছি না, 3টে রিয়াকশনই ডাবল ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা মানে পার্ট আছে বা একটা টাইপ আছে, সেটা হচ্ছে প্রেসিপিটেশন রিয়াকশন। ঠিক আছে, প্রেসিপিটেশন রিয়াকশন আমি একটু লিখে দিই তলায়। এই প্রত্যেকটাকেই বলা হয় হচ্ছে প্রেসিপিটেশন রিয়াকশন। প্রেসিপিটেশন রিয়াকশন, যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রেই প্রেসিপিটেট পড়েছে, তো এটা বাংলায় বলা হয় অধঃক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। ক্লিয়ার? তো প্রত্যেকটাতেই দেখো কি হয়েছে, প্রেসিপিটেট পড়েছে, মানে দুটো অ্যাকোয়াস সলিউশনকে তুমি মিশিয়েছো, মেশানোর ফলে হয়তো এমন একটা কোনো সল্ট তৈরি হয়েছে যেটা কিনা নিচে থিতিয়ে পড়ে যায়, নিচে অধঃক্ষেপ পড়ে যায়, তো সেটাকেই আমরা বলি হচ্ছে প্রেসিপিটেট পড়া, আর প্রেসিপিটেশন রিয়াকশন বলি এই টাইপ অফ রিয়াকশনকে। তো ডাবল ডিসপ্লেসমেন্টের মধ্যে এটা একটা টাইপ। তাহলে বেরিয়াম ক্লোরাইডের সাথে কপার সালফেটের রিয়াকশনে বেরিয়াম সালফেট পেলাম যেটা কিনা হোয়াইট প্রেসিপিটেট ফেলে, আর তার সাথে পেলাম কপার ক্লোরাইড। সিলভার নাইট্রেটের এটাকে একদম বড় বড় স্টার মার্ক দিয়ে রাখো, এটাকে একদম বড় বড় স্টার মার্ক দিয়ে রাখো, কারণ এই টাইপটা বা এই এক্সাম্পলটা হাজার বার আসে, হাজার বার আসে এই এক্সাম্পলটা, স্কুল লাইফ বলো যে কোনো কিছুতে, পরীক্ষা, চাকরির পরীক্ষা, হ্যানা ত্যানা সব কিছুতে। AgNO3 অ্যাকোয়াস সলিউশন, তার সাথে হচ্ছে NaCl সোডিয়াম ক্লোরাইড, সেটাও অ্যাকোয়াস সলিউশন, দুটো মেশার ফলে তৈরি করবে সিলভার ক্লোরাইড যেটা কিনা হোয়াইট প্রেসিপিটেট ফেলে, আর তার সাথে হচ্ছে সোডিয়াম নাইট্রেট অ্যাকোয়াস সলিউশনে থাকে। লেড নাইট্রেট অ্যাকোয়াস সলিউশন, তার সাথে পটাশিয়াম আয়োডাইড অ্যাকোয়াস সলিউশন, দুটো মেশার ফলে তৈরি করবে লেড আয়োডাইড যেটা কিনা ইয়েলো প্রেসিপিটেট ফেলবে, এই ক্ষেত্রে কিন্তু হোয়াইট না, এই ক্ষেত্রে ইয়েলো প্রেসিপিটেট ফেলবে, আর তার সাথে হচ্ছে পটাশিয়াম নাইট্রেট অ্যাকোয়াস সলিউশন তৈরি করবে। তাহলে এই প্রত্যেকটা টাইপকে আমরা বলবো হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া বা প্রেসিপিটেশন রিয়াকশন। এবার আমরা যেটাতে ঢুকবো সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের 4টে টাইপ কিন্তু কমপ্লিট। আমরা কেমিক্যাল রিয়াকশন বলতেই যে 4টে টাইপ বুঝি, সেই 4টে টাইপ আমাদের কমপ্লিট। ফার্স্ট হচ্ছে কম্বিনেশন রিয়াকশন বা সংযোজন বিক্রিয়া, দ্বিতীয় হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন বা বিয়োজন বিক্রিয়া, তৃতীয় হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বা সাবস্টিটিউশন রিয়াকশন অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া, আর ফোর্থ হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট আর ডাবল সাবস্টিটিউশন রিয়াকশন যেটাকে আমরা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া বলে থাকি। সমস্তটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জারণ বিক্রিয়া অর্থাৎ অক্সিডেশন বা বিজারণ বিক্রিয়া বা রিডাকশন। ঠিক আছে, তাহলে অক্সিডেশন আর রিডাকশন এই দুটো আমরা এবার পড়ে নেব। ঠিক আছে, অক্সিডেশন আর রিডাকশন। তো অক্সিডেশনে কি হয়, দুটো জিনিস ঘটতে পারে অক্সিডেশনে, একটা হচ্ছে অক্সিজেন গ্রহণ হতে পারে, আর না হলে হাইড্রোজেন
ত্যাগ হতে পারে, নয় হাইড্রোজেন বেরিয়ে যাবে রিয়াকশন থেকে, আর না হলে রিয়াকশন হওয়ার সময় অক্সিজেন ঢুকবে। তো আমি দুটো টাইপ অফই লিখে রেখেছি, দেখে নাও। কার্বন মনোক্সাইডের সাথে যদি অক্সিজেন ঢোকে তাহলে এখানে আমরা বলতে পারছি অক্সিজেন গ্রহণ হচ্ছে, হয়ে কি তৈরি করছে, কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। তাহলে কার্বন মনোক্সাইড আরেকটা অক্সিজেন নিল, মানে কার্বন মনোক্সাইড কি হলো, জারিত হলো। কার্বন মনোক্সাইড কি হলো, জারিত হলো, কারণ অক্সিজেন নিল, নিয়ে কি তৈরি করলো, কার্বন ডাই অক্সাইড তৈরি করলো। তাহলে আমরা বলতে পারি কার্বন মনোক্সাইড জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, বলতেই পারি এটা। আর যদি হাইড্রোজেন ত্যাগ হয় তাহলে অ্যামোনিয়াকে যদি আমরা হিট দিই তাহলে অ্যামোনিয়ার থেকে নাইট্রোজেন আর হাইড্রোজেন আলাদা হয়ে যায়, মানে অ্যামোনিয়ার থেকে হাইড্রোজেন বেরিয়ে যাওয়াকে আমরা বলতে পারি হচ্ছে কি না জারিত হওয়া। তাহলে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয়, এটা আমরা বলতে পারি অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয়। তাহলে এই লেখাগুলো আমরা ছোট্ট করে লিখে দিই তলায়। তাহলে এখানে আমরা বলতে পারি যে কার্বন মনোক্সাইড জারিত হয়ে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। আর এই ক্ষেত্রে অ্যামোনিয়া যেহেতু হাইড্রোজেন বার করে দিচ্ছে, তাহলে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয়। হাইড্রোজেন বার করে দিচ্ছে বলে হাইড্রোজেনের কথা এখানে আসবেই না, যেহেতু এখানেও অক্সিজেনের কথা কিছু আসেনি, নাইট্রোজেনে পরিণত হয়। রাইট? ঠিক সেরকম ভাবেই আমি যদি বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে বলি, বিজারণ বিক্রিয়া বা রিডাকশনে আমরা বলতে পারি যে অক্সিজেন ত্যাগ হয় আর হাইড্রোজেন গ্রহণ হয়, দুটোই হতে পারে। তবে রিয়াকশনে যে কোনো একটাই ঘটবে, কিন্তু দু রকম জিনিসই হতে পারে, একটা হচ্ছে অক্সিজেন ত্যাগ হওয়া আর হাইড্রোজেন গ্রহণ হওয়া। তো এখানেও আমরা দুটো জিনিসই দেখে নেব। কার্বন ডাই অক্সাইডকে হিট করলে আমরা কার্বন মনোক্সাইড আর কি পেয়ে যাই না, অক্সিজেন পেয়ে যাই, কার্বন মনোক্সাইড আর অক্সিজেন পেয়ে যাই। তাহলে আমরা এখানে বলতে পারি যে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বন মনোক্সাইডে পরিণত হয়। ঠিক আছে? তাহলে কার্বন ডাই অক্সাইড ঠিক উল্টো, এটার আগের গুলো যে করলাম তার ঠিক উল্টোটা এখানে করেছি। কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বন মনোক্সাইডে পরিণত হয়। ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বন মনোক্সাইডে পরিণত হয়। আর এই ক্ষেত্রে দেখো নাইট্রোজেন কি হয়ে বিজারিত হয়ে, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন জুড়ে যাচ্ছে, যার ফলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। তাহলে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন কি হচ্ছে, হাইড্রোজেন গ্রহণ হচ্ছে নাইট্রোজেনের মধ্যে। ঠিক আছে? নাইট্রোজেনের মধ্যে হাইড্রোজেন গ্রহণ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি নাইট্রোজেন বিজারিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয়। ঠিক আছে? নাইট্রোজেন বিজারিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয়। ক্লিয়ার কিনা একবার দেখে নাও। হলো? ক্লিয়ার কিনা একবার জাস্ট দেখে নাও। রাইট?
চলো নেক্সট, এবার আমরা পড়বো হচ্ছে জারক পদার্থ আর বিজারক পদার্থ। জারক পদার্থ মানে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, আর বিজারক পদার্থ হচ্ছে রিডিউসিং এজেন্ট, রাইট? জারক পদার্থ হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট আর বিজারক পদার্থ হচ্ছে রিডিউসিং এজেন্ট। এবার এই জারক পদার্থ আর বিজারক পদার্থ, দেখো এজেন্ট কথাটা যখনই আসছে না, তুমি কোনো ট্রাভেল এজেন্টের কথা ভাবো, বা তুমি কোনো এলআইসি এজেন্টের কথা ভাবো, বা তুমি যে কোনো এজেন্টের কথা ভাবো, যে এজেন্টটা তোমাকে দিয়ে কি করিয়ে নেবে না, তার স্বার্থ সিদ্ধি করিয়ে নেবে। মানে ট্রাভেল এজেন্ট কখনো কিন্তু নিজে ঘোরে না, ঠিক আছে? হ্যাঁ ঘোরে, সেটা আলাদা ব্যাপার, বাট অন্য কারোর ট্রাভেলিং বুক করিয়ে দেয়, তাই তো? অন্য কারোর জার্নি বুক করিয়ে দেয়। তো এই যে তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে ট্রাভেল এজেন্ট, কি করছে না, কি করছে, তোমার মানে তোমার যে ঘুরতে যাওয়া সেটাকে করিয়ে দিচ্ছে, সেটাকে বুক করিয়ে দিচ্ছে, মানে নিজে ঘুরতে যাচ্ছে না, কাউকে ঘোরাচ্ছে। বাট আবার তুমি যদি বলো এলআইসি এজেন্ট, এলআইসি এজেন্ট নিজের এলআইসি হোক না হোক, ও কিন্তু লোকের এলআইসি করিয়ে দেয়, ঠিক আছে? লোকের জীবন বীমা টিমা করিয়ে দেয়, কিন্তু নিজের করুক না করুক অন্যের করাচ্ছে। তাহলে এজেন্ট সবসময় অন্যের হয়ে কাজ করে। তাহলে এখানেও এজেন্ট কিন্তু, যখন আমরা দেখছি অক্সিডাইজিং এজেন্ট, তখন সেই এজেন্ট কিন্তু নিজে অক্সিডাইজ হচ্ছে না, অন্য কাউকে অক্সিডাইজ করাচ্ছে। তো সেই এজেন্ট নিজে অক্সিডাইজ না হয়ে কাউকে অক্সিডাইজ করাচ্ছে। যদি তুমি রিডিউসিং এজেন্ট বলে থাকো, তাহলে নিজে রিডিউস হচ্ছে না, অন্য কাউকে রিডিউস করাচ্ছে। তাহলে অক্সিডাইজিং এজেন্ট যখন অন্য কাউকে অক্সিডাইজ করায়, তার মানে নিজে কি হচ্ছে, নিজে রিডিউস হচ্ছে, রাইট? অন্য কাউকে অক্সিডাইজ করাচ্ছে মানে, অন্য কাউকে জারিত করছে মানে নিজে বিজারিত হচ্ছে বা রিডিউস হচ্ছে। যদি তুমি রিডিউসিং এজেন্টের কথা বলো, তাহলে অন্য কাউকে রিডিউস করাচ্ছে, অন্য কাউকে বিজারিত করাচ্ছে, মানে নিজে নিজে জারিত হচ্ছে, নিজে অক্সিডাইজড হচ্ছে, রাইট? তো আমরা বুঝতে পারছি যে যখন আমরা দেখতে পাচ্ছি যে জারিত, যখন আমি অক্সিডাইজের কথাটা বলবো, যে অক্সিডাইজড হচ্ছে, যে অক্সিডেশন করাচ্ছে, অর্থাৎ সে কিনা একজন রিডিউসিং এজেন্ট, সরি, সে হচ্ছে একজন অক্সিডাইজিং এজেন্ট, যে কিনা অক্সিডাইজ করাচ্ছে কাউকে। তাহলে দেখো এখানে আমি একটা ইকুয়েশন লিখেছি, ZnO তার সাথে C কার্বন, তার সাথে তৈরি করছে কি, তৈরি হচ্ছে Zn তার সাথে CO, মানে এই কার্বনটা অক্সিজেনটাকে টেনে নিচ্ছে। ZnO, ঠিক আছে? ZnO জিঙ্ক অক্সাইড, রাইট? জিঙ্ক অক্সাইড নিজের থেকে অক্সিজেনকে বের করে দিয়ে জিঙ্কে কনভার্ট হচ্ছে। তার মানে জিঙ্ক অক্সাইড যখন অক্সিজেন ত্যাগ করছে তখনই জিঙ্কে কনভার্ট হচ্ছে। তার মানে জিঙ্ক অক্সাইড জিঙ্কে কনভার্ট হওয়ার জন্য নিজেকে কি করছে, নিজেকে বিজারিত করছে। দেখো বিজারিত হচ্ছে, রিডিউসড হচ্ছে। কিন্তু ZnO কি করছে, ZnO আবার কি করছে না, অক্সিজেন নিজের মধ্যে থেকে কাউকে দিয়ে দিচ্ছে, তাই তো? অক্সিজেন কাউকে, সরি, ZnO মানে জিঙ্ক অক্সাইড কাউকে অক্সিজেন দিয়ে দিচ্ছে। তার মানে কি, কাউকে অক্সিডাইজড হতে হেল্প করছে, তাই তো? কাউকে অক্সিডাইজড হতে হেল্প করছে, তাই জন্য একে আমরা জারক বলবো, জারক পদার্থ বা জারক, যার জন্য আমরা এটাকে বলবো হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, রাইট? যার জন্য আমরা এটাকে বলবো হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। ZnO কে আমরা বলবো হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, রাইট? ও কারোর অক্সিডেশন কে হেল্প করছে, অক্সিডেশনকে কি করছে, ইনডিউস করছে, সরি, হ্যাঁ। তো অক্সিডেশন করিয়ে দিচ্ছে কাউকে, তাহলে ZnO হচ্ছে একটা জারক পদার্থ। এই ক্ষেত্রে আবার কার্বন নিজের মধ্যে অক্সিজেনকে নিয়ে নিচ্ছে, তাহলে নিজের মধ্যে অক্সিজেনকে কেউ যদি নিয়ে নেয়, তাহলে সে কার্বন মনোক্সাইডে কনভার্ট হচ্ছে। তাহলে কার্বন নিজের মধ্যে অক্সিজেন নিচ্ছে মানে সে জারিত হচ্ছে, অক্সিডাইজড হচ্ছে। কিন্তু কার্বন আবার অন্য কাউকে মানে ZnO কে অক্সিজেন ত্যাগ করতে হেল্প করছে, তার জন্য কার্বন হয়ে যাবে বিজারক, কার্বন হয়ে যাবে বিজারক, অর্থাৎ রিডিউসিং এজেন্ট, ঠিক আছে? কার্বন হয়ে যাবে রিডিউসিং এজেন্ট, রাইট?
কার্বন হয়ে যাবে রিডিউসিং এজেন্ট। তাহলে কার্বন যখন নিজের মধ্যে অক্সিজেন নিয়ে নিচ্ছে, কার্বন কি হয়ে যাচ্ছে? জারিত হয়ে যাচ্ছে, অর্থাৎ অক্সিডাইজড হয়ে যাচ্ছে। তার মানে ZnO এদিকে হচ্ছে বিজারিত হচ্ছে, রিডিউসড হচ্ছে, কিন্তু সে একটা অক্সিডাইজিং এজেন্ট। মানে যে অক্সিডাইজিং এজেন্ট হবে সে কিন্তু অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থ হবে, সে কিন্তু নিজে বিজারিত হবে। দেখো এখান থেকে কিন্তু হেন্স প্রুফড। কার্বন নিজে জারিত হয়ে কি হচ্ছে না কার্বন মনোক্সাইড তৈরি করছে, কিন্তু কার্বন আবার হচ্ছে এখানে বিজারক, রিডিউসিং এজেন্ট, কারোর থেকে অক্সিজেন বার করে নিচ্ছে। তাহলে কার্বন নিজে জারিত হচ্ছে কিন্তু সে নিজে একটা হচ্ছে কি বিজারক। যে জারক হবে সে বিজারিত হবে, জারক পদার্থ যে হবে সে বিজারিত হবে, আর যে বিজারক পদার্থ হবে সে জারিত হবে, কাউকে করাবে। জারক পদার্থ মানে কাউকে জারিত করাবে, নিজে বিজারিত হবে। আর বিজারক পদার্থ মানে কাউকে বিজারিত করাবে, নিজে জারিত হবে। আশা করি ক্লিয়ার। ডান? চলো, এই হচ্ছে ব্যাপার। নেক্সট, তো এবার আমরা যেটা পড়ে নেব সেটা হচ্ছে কি না অ্যাসিড ও বেসের রাসায়নিক বৈশিষ্ট্য। ঠিক আছে, তো অ্যাসিড বেস চ্যাপ্টারের মধ্যে আমরা এবার ঢুকে গেলাম। তো অ্যাসিড বেসের কি রকম কি রিয়াকশন হবে, কি বিক্রিয়া করবে তারা, সেইগুলো আমরা এবার দেখে নেব। তো দেখো, ধাতুর সাথে বিক্রিয়া, অ্যাসিড আর বেসের ক্ষেত্রে আমি একদম পাশাপাশি রেখেছি যাতে তোমরা কোনো ডিফারেন্স থাকলে সেটাও বুঝতে পারো, আর যাতে তোমরা কোনো মানে বিশেষ করে কম্প্যারিজন করতে পারো যে অ্যাসিডের সাথে যখন মেটালের রিয়াকশন হচ্ছে এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা, তাই তো? এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন, আর বেসের ক্ষেত্রেও এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন। তো অ্যাসিড আর মেটালের সঙ্গে যখন রিয়াকশন হবে তখন একটা সল্ট তৈরি হবে আর হাইড্রোজেন। এবার সল্টটা কি তৈরি হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার অ্যাসিডটা কি আছে আর মেটালটা কি আছে তার উপর। এবার তো এখানে আমি যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, আচ্ছা তার আগে আমরা দেখে নিই যে বেসের ক্ষেত্রে কি হবে। বেসের ক্ষেত্রে আমরা বেস আর মেটালটাকে যদি রিয়াকশন করাই তাহলে ধাতুর সাথে আমাদের ক্ষারের বিক্রিয়া, তাহলে কি হবে ওখানেও সল্ট তৈরি হবে, তার সাথে হাইড্রোজেন। শুধু দেখতে হবে যে আমরা কি বেস বা কি ক্ষার দিয়েছি, কি ধাতু দিয়েছি, তার উপর ডিপেন্ড করে সল্টটা তৈরি হবে। হাইড্রোজেন দেখো দুটোর ক্ষেত্রেই তৈরি হচ্ছে। তাহলে জেনারেল ইকুয়েশন দেখে তুমি কিন্তু মুখস্থ রাখতে পারছো, আর সেখানে তুমি সমস্ত কিছু ইনপুট করে করে তুমি তার আউটপুট দিতে পারছো। তার মানে একটা ইকুয়েশন মনে রাখো, তাই দিয়ে 1000টা ইকুয়েশন বানাও, এটাই হচ্ছে কেমিস্ট্রির রুল। ঠিক আছে, তো হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে আমি নিয়েছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড তার সাথে হচ্ছে সোডিয়াম। তাহলে সোডিয়াম আর ক্লোরিন রিয়াকশন করে তৈরি করবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আর H2টা গ্যাস হিসাবে বেরিয়ে যাবে। নেক্সট, সালফিউরিক অ্যাসিডের সাথে যদি ক্যালসিয়ামের রিয়াকশন করাই তৈরি হবে ক্যালসিয়াম সালফেট, আর তার সাথে তৈরি হবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। নেক্সট, বেসের সাথে যদি আমি বলি, বেস যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, তার সাথে যদি Zn কে নিই, জিঙ্ককে নিই, তাহলে রিয়াকশন হয়ে তৈরি হবে সোডিয়াম জিঙ্কেট। ঠিক আছে, সোডিয়াম জিঙ্কেট তৈরি হবে, তার সাথে তৈরি হবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। ক্লিয়ার? তাহলে অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়ায় কি হবে আর বেসের সাথে ধাতুর বিক্রিয়ায় কি হবে আমরা এখানে ক্লিয়ার করে ফেললাম। এবার হচ্ছে আমাদের ধাতব কার্বনেট বা ধাতব হাইড্রোজেন কার্বনেটের সাথে অ্যাসিড আর বেসের বিক্রিয়া। তো অ্যাসিডের সাথে ধাতব কার্বনেট বা ধাতব হাইড্রোজেন কার্বনেট যদি বিক্রিয়া করো তাহলে তৈরি হবে সল্ট, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। ঠিক আছে, একটা লবণ তৈরি হবে, একটা কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, আর ওয়াটার তৈরি হবে, জল তৈরি হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার সাথে হচ্ছে সোডিয়াম কার্বনেটের রিয়াকশন করাচ্ছি। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেটের রিয়াকশন করালে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড। অবভিয়াসলি সোডিয়াম ক্লোরাইড, তার সাথে কার্বন ডাই অক্সাইড, তার সাথে জল। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথেই যদি আমরা আবার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেটের রিয়াকশন করাই তাহলেও তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর জল। কিন্তু এই ক্ষেত্রে একটু তফাৎ আছে, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট যখন থাকছে তখন HCl এর পরিমাণ আমাদেরকে বাড়াতে হচ্ছে, HCl আমাদের বেশি পরিমাণে লাগছে, সেই কারণে আমাদের লবণটাও বেশি পরিমাণে তৈরি হচ্ছে। কিন্তু সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সময় HCl কম পরিমাণে দিলেই হয়ে যাচ্ছে, আর সোডিয়াম ক্লোরাইডও ঠিক
কম পরিমাণেই তৈরি হচ্ছে। এবার একটা দারুণ ব্যাপার দেখো, সেটা হচ্ছে বেসের সাথে ধাতব কার্বনেট বা ধাতব হাইড্রোজেন কার্বনেট কেউই কোনো রিয়াকশন করে না। বুঝতে পারলে? তাহলে বেসের ক্ষেত্রে আমাদের এখানে কোনো রিয়াকশন মনে রাখতে হচ্ছে না, কারণ ধাতব কার্বনেট বা ধাতব হাইড্রোজেন কার্বনেট কেউই কিন্তু আমাদের ক্ষারের সাথে কোনো বিক্রিয়া করে না, কারণ তারা নিজেরাই একটু বেসিক প্রকৃতির হয়। ঠিক আছে, ধাতব কার্বনেট বা ধাতব হাইড্রোজেন কার্বনেট এরা নিজেরাই বেসিক হয় বা একটু ক্ষারীয় প্রকৃতির হয়, সেই কারণে বেসের সাথে কোনো রিয়াকশন দেখায় না। এবার হচ্ছে অ্যাসিড ও বেস যদি মিশে যায়, যদি অ্যাসিড আর বেসের সাথে দুজনের সাথেই রিয়াকশন করে ফেলে, তাহলে কি হবে? তাহলে তৈরি হবে লবণ। দেখো, অ্যাসিড আর বেসের রিয়াকশনের ফলে সবসময় লবণ তৈরি হবেই, তার সাথে হবে জল। ঠিক আছে, এই রিয়াকশনটাকে আমরা বলে থাকি প্রশমীকরণ বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন। অ্যাসিড ও বেস একে অপরের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, একে প্রশমীকরণ বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন। দেখেছিলে আমরা ওই যে পড়েছিলাম না, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়ার সাথে প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে মানে প্রতিস্থাপন বিক্রিয়া যেটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, সেইখানের দুটো টাইপ হয়। একটা প্রেসিপিটেশন রিয়াকশন আমি বলে দিয়েছিলাম, অধঃক্ষেপণ বিক্রিয়া। আরেকটা টাইপ হচ্ছে এই টাইপটা, নিউট্রালাইজেশন রিয়াকশন। তাহলে এই নিউট্রালাইজেশন রিয়াকশন কার মধ্যে পড়ছে? না, ওই ডিসপ্লেসমেন্ট রিয়াকশন অর্থাৎ ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের মধ্যে পড়ে যাচ্ছে। কেন? দেখো, কারণ হচ্ছে HCl। আমি যদি একটু তোমাকে দেখাই, হ্যাঁ এখানে দেখো HCl কে আমরা H+Cl- করে লিখতে পারি, আর NaOH কে আমরা Na+OH- করে লিখতে পারি। তাহলে আমরা বলেছিলাম না যেখানে আয়ন বিনিময় হবে, আয়ন বিনিময় হচ্ছে, তো H+টা গিয়ে বসছে OH- এর সাথে, Na+টা গিয়ে বসছে Cl- এর সাথে, তাই জন্যই তো NaCl আর H2O হচ্ছে। তার মানে বুঝতে পারছো যে এখানেও আয়ন বিনিময় হচ্ছে আর এখানে নিউট্রাল হয়ে যাচ্ছে। নিউট্রাল কেন হয়ে যাচ্ছে? অ্যাসিড আর বেস দুজনেই একটুখানি অ্যাসিড যেহেতু H+ আয়ন ছাড়ে আর বেস যেহেতু OH- ছাড়ে, তাহলে একটা ক্যাটায়ন অ্যানায়নের একটা ব্যাপার আসছে, তাই তো? তো সেইখান থেকে সল্ট যখন তৈরি হয়ে যাচ্ছে NaCl, এটা একটা নিউট্রাল জিনিস দিয়ে দিচ্ছে, আর জল তো প্রশমই। ঠিক আছে, জল তো নিউট্রালই, তো সেই কারণে এটাকে বলা হয় নিউট্রালাইজেশন রিয়াকশন। নেক্সট হচ্ছে অ্যাসিড ও বেসের রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে অ্যাসিডের সাথে ধাতব অক্সাইডের বিক্রিয়া আর বেসের সাথে অধাতব অক্সাইডের বিক্রিয়া। কেন অ্যাসিডের সাথে ধাতব অক্সাইড? কেন ধাতব অক্সাইড বেসের মতো কাজ করে। ঠিক আছে, ধাতব অক্সাইড মানেই আমরা বলতে পারি ক্ষারক বা বেস, সেই জন্য ওটা কিসের সাথে রিয়াকশন করছে? অ্যাসিডের সাথে। এবার ধাতব অক্সাইডকেই তুমি যদি বেসের সাথে রিয়াকশন করিয়ে দাও, রিয়াকশন করবে না। কেন? কারণ ধাতব অক্সাইড মানেই তো বেস, আর বেস কখনো রিয়াকশন করতে পারে না। তাই জন্য এখানে আমরা দিয়ে দিয়েছি হচ্ছে অধাতব অক্সাইড। অধাতব অক্সাইড মানে হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, অধাতব অক্সাইড মানে হচ্ছে অ্যাসিড, তাই জন্য বেসের সঙ্গে রিয়াকশন করতে পারছে। ঠিক সেরকম ভাবেই অধাতব অক্সাইডকে তুমি যদি অ্যাসিডের সাথে রিয়াকশন করাও, কখনোই রিয়াকশন করবে না, কারণ দুটোই অ্যাসিড হয়ে যাবে। ঠিক আছে, তো মেটাল অক্সাইডের সাথে ধাতব অক্সাইড, তার সাথে যদি তুমি অ্যাসিডের রিয়াকশন করাও, জেনারেলি কি তৈরি হবে? তোমার একটা সল্ট তৈরি হবে, লবণ, তার সাথে তোমার জল তৈরি হবে, রাইট? জল তৈরি হবে। তাহলে তুমি মেটাল অক্সাইডের জায়গায় বসাও হচ্ছে একটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডকে, তার সঙ্গে তুমি সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন করাও, তৈরি হবে ম্যাগনেসিয়াম সালফেট আর তার সাথে জল কিন্তু কমন, আর একটা করে লবণ তৈরি হবে, যেরকম তুমি অ্যাসিড আর ধাতব অক্সাইড দিচ্ছ তার উপর ডিপেন্ড করে। সোডিয়াম অক্সাইডের সাথে তুমি যদি HCl এর রিয়াকশন করাও, হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিয়াকশন করাও, তাহলে তৈরি হবে কি? সোডিয়াম ক্লোরাইড তার সাথে জল। এবার বেসের সাথে অধাতব অক্সাইডের বিক্রিয়ায় যেটা তৈরি হবে সেটা কি না? নন মেটাল অক্সাইড অধাতব অক্সাইড, তার সাথে বেসের রিয়াকশন, সেখানেও তৈরি হবে সল্ট আর জল। তার মানে তুমি বুঝতে পারছো যে ধাতব অক্সাইডের সাথে যখন একটা অ্যাসিড রিয়াকশন করছে তখনও তৈরি হচ্ছে লবণ আর জল, যখন অধাতব অক্সাইডের সাথে বেস রিয়াকশন করছে তখনও তৈরি হচ্ছে লবণ আর জল। কি সুন্দর না ব্যাপারটা?
তাহলে আমাদের মনে রাখারই কিছু বিষয় নেই, খালি মনে রাখতে হবে এইটুকুই যে অ্যাসিডের সাথে রিয়াকশন করবে ধাতব অক্সাইড আর বেসের সাথে রিয়াকশন করবে অধাতব অক্সাইড। ঠিক আছে, তাহলে নন মেটালের সাথে বেস, তাহলে নন মেটাল এখানে কি দেওয়া যায়? দেওয়া যায় হচ্ছে নন মেটাল অক্সাইড, দেওয়া যায় হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের সাথে আমি দিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইডকে, তৈরি করবে সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট আর তার সাথে হচ্ছে জল। আর কার্বন ডাই অক্সাইডের সাথে যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে রিয়াকশন করাবো, এটাও একটা বেস, রিয়াকশন হয়ে তৈরি হবে ক্যালসিয়াম কার্বনেট তার সাথে জল। আবার এই ক্যালসিয়াম কার্বনেট একটা হোয়াইট প্রেসিপিটেট ফেলবে, আর এই রিয়াকশনটা এখানে আমরা পড়লাম। আবার এই রিয়াকশনটাকে আমরা পাই হচ্ছে কার্বন ডাই অক্সাইডের টেস্টে। কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে কোথাও বা কার্বন ডাই অক্সাইড কোথাও প্রেজেন্ট আছে, এটা বোঝানোর জন্য আমাদের এই টেস্টটা করা হয়। কার্বন ডাই অক্সাইড প্রেজেন্ট আছে বোঝানোর জন্য তার মধ্যে দিয়ে দেওয়া হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দিলেই তৈরি হয়ে যাবে ক্যালসিয়াম কার্বনেট, যেটা কিনা হোয়াইট প্রেসিপিটেট ফেলে দেবে। এই প্রেসিপিটেট ফেলা মানেই ক্যালসিয়াম কার্বনেট। তো এখানে এটাকে আমরা বলতে পারি টেস্ট ফর কার্বন ডাই অক্সাইড, যেটাকে আমরা বলে থাকি লাইম টেস্ট, যেহেতু এই ক্যালসিয়াম কার্বনেটের নাম হচ্ছে লাইমস্টোন, চুনা পাথর। ওকে, ক্যালসিয়াম কার্বনেটের নাম হচ্ছে চুনা পাথর, ওই কারণেই লাইম টেস্ট বলা হয়। এখানে লাইমের সঙ্গে কিন্তু এখানে কোনো লেবুর সম্পর্ক নেই। ঠিক আছে, লাইম সোডাতে আমরা বুঝি যে লেবুর জল আর কি, কিন্তু এখানে কিন্তু লেবুর কোনো সম্পর্ক নেই, বলে দিলাম। ঠিক আছে, চলো। আচ্ছা, এবার নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে ধাতুর অক্সিজেনের সাথে বিক্রিয়া। কোন ধাতু অক্সিজেনের সাথে কিরকম ভাবে বিক্রিয়া করবে সেটা এবার আমরা বুঝে নিই। দেখো, ধাতুর সাথে অক্সিজেন যে সবসময় বিক্রিয়া করে একদম ফ্রিলি বিক্রিয়া করে দেবে তা কিন্তু নয়। অনেক সময় অক্সিজেনকে আমাদের গরম করতে হয়, ধাতুটাকে গরম করতে হয়, ব্যাপারগুলো থাকে। তো কি বলেছে? সমস্ত ধাতু অক্সিজেনের সাথে সমানভাবে বিক্রিয়া করতে পারে না। ধাতুর প্রকৃতির ওপর অক্সিজেনের সাথে বিক্রিয়ার হার নির্ভর করে। কিছু ধাতু সাধারণ উষ্ণতায়, কিছু ধাতু উষ্ণতার বৃদ্ধির সাথে সাথে, ঠিক আছে, সাথে সাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে সক্ষম। তার মানে কিছু ধাতু ঘরের যে সাধারণ উষ্ণতা সেই উষ্ণতায় অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ফেলে। আবার কিছু ধাতু যতক্ষণ না তুমি গরম করছো জিনিসটাকে, উষ্ণতা বাড়াচ্ছ, ততক্ষণ অবধি অক্সিজেনের সাথে কোনো রকম কোনো বিক্রিয়াই করে না। তো চলো দেখে নিই এখানে কিছু ধাতু, যেমন সোডিয়াম পটাশিয়াম, আমি এখানে কোনো মার্ক করছি না, জিনিসটা একদম নষ্ট হয়ে যাবে লেখাটা। তো কিছু ধাতু সোডিয়াম পটাশিয়াম এরকম টাইপের যেরকম ধাতু ঘরের সাধারণ উষ্ণতায়, যেহেতু সোডিয়াম পটাশিয়াম আমরা দেখে এলাম না কাকু নানা, তাহলে একদম রিঅ্যাক্টিভিটি সিরিজের প্রথমেই ছিল পটাশিয়াম সোডিয়াম। তো এই ধাতুগুলো কি করতে পারে? রিঅ্যাক্টিভিটি সিরিজের একদম উঁচুতে থাকে, মানে এদের রিঅ্যাক্টিভিটি বিশাল হাই। তো এদেরকে যে কোনো জিনিসে, মানে যে কোনো তাপমাত্রায় এদেরকে কি করে দেওয়া যায় না, রিয়াকশন করিয়ে দেওয়া যায় অক্সিজেনের সাথে। তাহলে সোডিয়াম পটাশিয়াম ঘরের সাধারণ উষ্ণতায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে সোডিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া হয়ে যদি রুম টেম্পারেচারেই করে ফেলি সেটা হচ্ছে সোডিয়াম অক্সাইড তৈরি করে দেবে, একদম ফ্রিকুয়েন্টলি, ঠিক আছে, ভিগোরাসলি রিয়াকশন করে ফেলবে। এবার কিছু ধাতু যেমন ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম জিঙ্ক, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম জিঙ্ক যথেষ্ট উত্তপ্ত করলেই তারা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। যথেষ্ট উত্তপ্ত করতে হবে, তাহলেই রিয়াকশন করবে। সেটা তাহলে কি? ক্যালসিয়াম আর অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করাবো স্ট্রং হিটিং, মানে যথেষ্ট উষ্ণ করতে হবে, তাহলে আমরা পাবো হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এবার কিছু ধাতু এমন আছে যেমন আয়রন, কপার, এগুলো অনেকক্ষণ ধরে, মানে শুধুমাত্র উত্তপ্ত করলেই হবে না, রীতিমতো ওদেরকে উনুনে বসিয়ে রাখতে হবে, বার্নারে বসিয়ে রাখতে হবে, রেখে অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করাতে হবে। ঠিক আছে, অনেকক্ষণ ধরে। একটা তো হচ্ছে ঝট করে গরম করে দেওয়া অনেকটা পরিমাণে, সেটা হচ্ছে আগেরটার ক্ষেত্রে। এটাতে আমরা কি দেখছি না, অনেকক্ষণ ধরে গরম করতে হবে, বার্নার নেভালে চলবে না। অনেকক্ষণ ধরে উত্তপ্ত করার পরেই তা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে কপারের সাথে অক্সিজেন, ঠিক আছে, কপারের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় প্রলংড হিটিং, বুঝেছো? তাহলে প্রলংড হিটিং মানে অনেকক্ষণ ধরে কপার অক্সাইড তৈরি হয়ে যাবে।
ক্লিয়ার? দেখে নাও একবার। তাহলে আমরা এখান থেকে এইটাই পেলাম যে ধাতুর সাথে অক্সিজেনের বিক্রিয়া যখনই করব না কেন সেখানে ধাতব অক্সাইডই তৈরি হবে, অন্য কিচ্ছু তৈরি হবে না, যেটা আমি ওপরে বড় বড় করে লিখে রেখেছি। ওটাই হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। নেক্সট, ধাতব অক্সাইডের প্রকৃতি। ধাতব অক্সাইডের প্রকৃতিতে ধাতব অক্সাইড প্রধানত ক্ষারীয় প্রকৃতির হয়। আমি একটু আগেই বলে এলাম না, ধাতব অক্সাইড ক্ষারীয় হয় বলেই অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে। ঠিক আছে, অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে। তবে কিছু ধাতব অক্সাইড একই সাথে ক্ষারীয় ও আম্লিক, ঠিক আছে, একই সাথে দুরকম প্রকৃতিই দেখায়, ক্ষারীয়ও দেখায় আম্লিকও দেখায়, দেখিয়ে থাকে। এদেরকে উভধর্মী অক্সাইড বা অ্যামফোটেরিক অক্সাইড বলা হয়। যেমন তার মধ্যে আমি দুটোকে নিয়ে এসেছি এখানে, খুব সীমিত আছে অ্যামফোটেরিক অক্সাইড, তার মধ্যে এই দুটো হচ্ছে একদম ভাইটাল। হ্যাঁ, একদম বড় বড় করে স্টার মার্ক দিয়ে রাখো, জাস্ট একদম ভাইটাল। Al2O3 তাতে তো তোমরা দুটো স্টার মার্ক দিয়ে রাখো, ঠিক আছে, এটা বেশি ভাইটাল, এটা একটু কম। তো Al2O3 এর সাথে আমরা যদি HCl মানে একটা অ্যাসিডের রিয়াকশন করাচ্ছি, তাহলেও আমরা পাবো হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তার সাথে জল। আবার অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যখন আমরা একটা বেসের রিয়াকশন করাচ্ছি মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের, তখন আমরা পাচ্ছি হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। এটার নাম হয়তো অনেকেই জানো না, আমি একটু নামটা লিখে দিই, ঠিক আছে, সোডিয়াম, এটার নাম হয়তো অনেকেই জানো না, ওই জন্য আমি লিখে দিচ্ছি সোডিয়াম অ্যালুমিনেট। যেমন আমরা সোডিয়াম জিঙ্কেট পেয়েছিলাম, এখানেই আছে আবার সোডিয়াম জিঙ্কেট, এটা হচ্ছে আমাদের সোডিয়াম জিঙ্কেট। তাহলে সোডিয়াম অ্যালুমিনেট আর সোডিয়াম, ওটা পরে বলছি। তো সোডিয়াম অ্যালুমিনেট পাবো আর জল পাবো। তাহলে দেখো, অ্যাসিডের সঙ্গেও রিয়াকশন করলো, বেসের সাথেও রিয়াকশন করলো এই ধাতব অক্সাইডটা, অ্যালুমিনিয়াম অক্সাইড, ধাতব অক্সাইড, যে কিনা বেসিক্যালি অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করার কথা কিন্তু বেসের সাথেও রিয়াকশন করে ফেললো। নেক্সট হচ্ছে জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করছে যখন জিঙ্ক ক্লোরাইড দিচ্ছে, যেটা অ্যাজ ইউজুয়াল দেবেই। আর জিঙ্ক অক্সাইড আবার বেসের সঙ্গেও রিয়াকশন করছে, দিচ্ছে সোডিয়াম জিঙ্কেট, তার সাথে জল। ক্লিয়ার? এদেরকে বলা হয় অ্যামফোটেরিক অক্সাইড বা উভধর্মী অক্সাইড। নেক্সট, ধাতুর জলের সাথে বিক্রিয়া। যেমন আমরা দেখলাম কিছু কিছু ধাতু অক্সিজেনের সাথে এক এক রকম ভাবে করে, মানে বিক্রিয়া করে। যেমন কিছু ধাতু আছে যারা কিনা ঘরের তাপমাত্রায় করে, কিছুকে উত্তপ্ত করতে হয়, কিছুকে অনেকক্ষণ ধরে উত্তপ্ত করতে হয়। সেরকমই আমরা জলের ক্ষেত্রেও, জলের সাথেও এরকম ভাবেই ধাতুর বিক্রিয়া দেখব। তো ফার্স্ট যেটা আমি জেনারেল ইকুয়েশন লিখে রেখেছি, দেখো, মেটালের সাথে, ধাতুর সাথে জলের বিক্রিয়ায় যদি জলটা তরল অবস্থায় থাকে, লিকুইড অবস্থায় থাকে, তাহলে তৈরি হবে মেটাল হাইড্রোক্সাইড, ধাতব হাইড্রোক্সাইড। আর যদি জলটা আমাদের স্টিম অবস্থায় থাকে বা গ্যাসীয় অবস্থায় থাকে, তাহলে তৈরি হবে কি, ধাতব অক্সাইড। তার সাথে অবশ্যই করে হাইড্রোজেন গ্যাস তৈরি হতে হবে। ধাতব হাইড্রোক্সাইডই তৈরি হোক বা ধাতব অক্সাইডই তৈরি হোক না কেন, যাই তৈরি হোক, তার সাথে হাইড্রোজেন গ্যাসটা ম্যান্ডেটরি, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসটা ম্যান্ডেটরি। তাহলে প্রথম যে অপশনটা সোডিয়াম পটাশিয়াম, জলের সাথে, যেহেতু সোডিয়াম পটাশিয়াম একদম রিঅ্যাক্টিভিটির দিক থেকে হাই, তো সব জায়গাতেই ওরা ঘরের তাপমাত্রাতেই করবে, তাহলে ঘরের তাপমাত্রাতেই তীব্রভাবে বিক্রিয়া করতে পারে জলের সাথে। আমি দুটোই লিখে দিয়েছি, সোডিয়াম জলের সাথে, জলটা অবশ্যই লিকুইড ফর্মে আছে কিন্তু, কারণ আমরা তো কোনো হিট দিইনি, তাহলে জল তো লিকুইড ফর্মেই থাকবে। তাহলে জল লিকুইড ফর্মে আছে, তৈরি হচ্ছে NaOH, তার সাথে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। পটাশিয়ামের সাথে যখন জলের বিক্রিয়া হচ্ছে, জলটা লিকুইড ফর্মে আছে, তৈরি হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে হাইড্রোজেন। ক্যালসিয়াম, ক্যালসিয়াম ঠান্ডা জলের সাথেই মৃদুভাবে বিক্রিয়া করে, ক্যালসিয়াম ঠান্ডা জলের সাথেই মৃদুভাবে বিক্রিয়া করে, তৈরি করে ক্যালসিয়াম, তার সাথে জল দিলেই তৈরি হবে, দেখো, ঠান্ডা জল, তাই জন্য জলটা লিকুইডেই আছে। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, সবই দেখো এখানে হাইড্রোক্সাইডই তৈরি হচ্ছে, যেহেতু জলটা এখনো লিকুইড। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম গরম জলের সাথে, দেখো সবসময় জলকে গরম করলেই যে বাষ্প হয়ে যাবে তা তো না, গরম জলটা জল হিসাবে, তো জলটা ফোটে যখন, তখন তো জল হিসাবেই থাকে, তো লিকুইড ফর্মেই কিন্তু আমরা গরম জলের সাথে ম্যাগনেসিয়ামের রিয়াকশন করিয়ে পাচ্ছি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে হাইড্রোজেন গ্যাস। এবার আমরা দেখব যে
কিছু ধাতু যেমন আয়রন, জিঙ্ক, অ্যালুমিনিয়াম এটসেট্রা, যেগুলো কিনা ম্যাগনেসিয়ামের পর থেকে, ওই যে কাকু নানা চাট মাঙে, তো মাঙে অবধি আমাদের হয়ে গেল। এবার আলু যারা ফিকে পড়ে, তো এই যে ব্যাপারগুলো, আলুতে এল, জারাতে জেডেন, এই করতে করতে এফি পর্যন্ত শুধুমাত্র জলের বাষ্পের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড ও হাইড্রোজেন গ্যাস প্রদান করে। তাহলে এতক্ষণ ধরে আমরা ধাতব হাইড্রোক্সাইড পাচ্ছিলাম কারণ জলটা ছিল লিকুইড ফর্মে। এবার আমরা ধাতব অক্সাইড পাবো কারণ জলটা আমাদের হয়ে যাবে এবার বাষ্প আকারে বা স্টিম ফর্মে বা গ্যাসিয়াস ফর্মে। তো আয়রনের সাথে যখন জলের অর্থাৎ স্টিমের বিক্রিয়া করাবো, স্টিম, ঠিক আছে, বাষ্পের বিক্রিয়া করাবো, তৈরি হবে আয়রন অক্সাইড, তার সাথে হচ্ছে ফেরাস অক্সাইড বা ফেরিক অক্সাইড, তার সাথে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। জিঙ্কের সাথে যখন স্টিমের রিয়াকশন করাবো তৈরি হবে ZnO মানে জিঙ্ক অক্সাইড, তার সাথে হাইড্রোজেন গ্যাস। আর অ্যালুমিনিয়ামের সঙ্গে যখন রিয়াকশন করাবো বাষ্পের, তখন তৈরি হবে অ্যালুমিনিয়াম অক্সাইড, তার সাথে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আশা করি ক্লিয়ার। তরল অবস্থায় হাইড্রোক্সাইড আর বাষ্প অবস্থায় অক্সাইড, অবশ্যই ধাতব। ঠিক আছে, চল নেক্সট হচ্ছে, এবার আমরা কিছু ছোট ছোট জিনিস পড়ে নেব যেগুলো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল হচ্ছে কস্টিক সোডা। কস্টিক সোডাকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডও বলে থাকি, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডটাই হচ্ছে ওর কেমিক্যাল নেম। কস্টিক সোডাটা হচ্ছে না ট্রিভিয়াল নেম। তো এটা হচ্ছে কে না NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, যার নাম হচ্ছে কস্টিক সোডা। প্রস্তুতি কিভাবে করব? সোডিয়াম ক্লোরাইড, যেটা লবণ আমরা প্রধানত নিই বাড়িতে, লবণ, সেটার সাথে হচ্ছে জলের রিয়াকশন। জলটা অবশ্যই লিকুইড ফর্মে আছে, তার মধ্যে দিয়ে যদি আমরা ইলেকট্রিসিটি পাস করাই, তাহলে জলের মধ্যে নুন দিয়ে যদি ইলেকট্রিসিটি পাস করাই, পেয়ে যাব হচ্ছে কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকুয়াস ফর্মে। অবশ্যই জলে দ্রবীভূত হয়ে থাকবে, তার সাথে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে বাইনারি প্রোডাক্টস হিসাবে। ঠিক আছে, তো সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা আমরা পেয়ে গেলাম। কিভাবে তৈরি করলাম সেটাও দেখে নিলাম। সোডিয়াম হাইড্রোক্সাইডকেই আমরা কস্টিক সোডা বলছি সেটাও বুঝে গেলাম। এরকম ভাবেই কস্টিক সোডা আর কস্টিক পটাশকে আমরা বলি হচ্ছে KOH। আমি একটু এখানটায় লিখে দিই, কি কালি আছে আমি জানি না হাতে, যাই হোক দেখে নিই একবার। হ্যাঁ, তো কি দিয়ে লিখতে পারি? আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এইটা কস্টিক সোডা আর এটা হচ্ছে কস্টিক পটাশ। যেহেতু কস্টিক সোডাটা এলো ওই জন্য কস্টিক পটাশটাও আমাদের লিখে দিচ্ছি KOH। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। ওটা যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, রাইট? চলো এবার তো বলছে যে 2NaCl প্লাস 2H2O, আচ্ছা ওটা হয়ে গেল, ভুল করছি। তো কস্টিক পটাশ আমি এখানে লিখে দিলাম, কস্টিক সোডার ঝামেলা মিটে গেল। এবার হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডাটাও খুব পরীক্ষায় আসে, এখান থেকে অনেক কিছু প্রশ্ন আসে, বারবারই হয়তো রিপিট হয় প্রশ্নটা। তো বেকিং সোডার ফর্মুলা হচ্ছে NaHCO3, যেটাকে আমরা কেমিক্যাল নেম যেটার হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। কিন্তু বেকিং সোডা এটা হচ্ছে আমরা কিসে ইউজ করি বলতো? বেকিং সোডাটা এই যে আমাদের যে কেক বেক করি না, কেকটাকে যখন তৈরি করি তখন বেকিং পাউডার লাগে, বেকিং সোডা লাগে, ঠিক আছে, ওই সোডা, খাওয়ার সোডা বলা হয় এটাকে, বেকিং সোডা। তো সোডিয়াম বাইকার্বনেট যার কেমিক্যাল নেম। প্রস্তুতি কিভাবে করব? আবার সেই সোডিয়াম ক্লোরাইড, তার সাথে জল নেব, তার সাথে কার্বন ডাই অক্সাইড নেব, তার সাথে অ্যামোনিয়া নেব, এত কিছু নেব। ঠিক আছে, নিয়ে তৈরি হবে কি? অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে বাইনারি প্রোডাক্ট হিসাবে। আর মেন যেটা আমাদের দরকার ছিল সেটা হচ্ছে বেকিং সোডা, NaHCO3। NaHCO3 বা সোডিয়াম বাইকার্বনেট আমাদের তৈরি হয়ে যাবে, বা বেকিং সোডা আমাদের তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? যেটুকু লিখেছি সেটুকু থেকেই প্রশ্ন আসবে, তো চাপ খাওয়ার কোনো বিষয় নেই, এটুকু পড়লেই এনাফ। ডান। নেক্সট, ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের আসল নাম হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। হাইপো কথাটা এসছে মাঝখানে ওটা ঢুকে গেছে বলে। ক্যালসিয়াম ক্লোরাইড হলে CaCl2 হতো,
ক্যালসিয়াম হাইপো কথাটা এসছে কারণ ওটা ঢুকে গেছে, আর এই যে ডি ইটা টিই হয়ে গেছে। আইড হতো তো, ক্লোরাইড হতো CaCl2 হলে, CaOCl2 হয়ে গেছে বলে ওটা কি হয়ে গেছে না ক্লোরাইড হয়ে গেছে, টিই হয়ে গেছে, সামনে হাইপো ঢুকে গেছে। এরম ভাবে না সব কিছুকে ইন্টারকানেক্ট করে পড়বে, তাহলে কিন্তু তোমাদের মাথায় বেশি দিন অবধি থাকবে। তাহলে CaOCl2 ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, যার ট্রিভিয়াল নেম হচ্ছে ব্লিচিং পাউডার। এই যে আমাদের যখন চারপাশের খুব মানে কি হয়ে যায়, দুর্গন্ধ বা জীবাণু হয়ে যায় চারদিকটা, আমরা ব্লিচিং পাউডার ছড়িয়ে দিই। বেসিক্যালি এটা হচ্ছে জীবাণুনাশক, ব্লিচিং পাউডার হচ্ছে জীবাণুনাশক, ঠিক আছে, বা কীটনাশক যাই বলো না কেন। তো প্রস্তুতি কিভাবে করব, ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে নেব, তার সাথে ক্লোরিনকে নেব, তৈরি হবে ব্লিচিং পাউডার অর্থাৎ ক্যালসিয়াম হাইপোক্লোরাইড তার সাথে জল। খুব ইজি, এটা খুব ইজি, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে ক্লোরিন ডিরেক্টলি। নেক্সট হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। এই প্লাস্টার অফ প্যারিসের কথাও কিন্তু শোনা যায়, দেখবে বাড়িতে এখন ওই যে পুট্টি করে না, পুট্টির আগের যেটা করা হতো সেটা ওই প্লাস্টার অফ প্যারিসই বলা হতো, ঠিক আছে, মানে বেসিক্যালি একদম পুরো হোয়াইট যেটা হয় একদম প্লেন করে দেয়, পুরো বাড়ির দেওয়াল একদম প্লেন হয়ে যায়, ঠিক আছে। তো CaSO4 হাফ H2O, ঠিক আছে, এই হাফ H2Oটা না লিখলে কিন্তু এটা CaSO4টাকে শুধুমাত্র আমরা প্লাস্টার অফ প্যারিস বলবো না, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট তো CaSO4। তারপরে হচ্ছে হেমি হাইড্রেট। হেমি কেন, হাফ বলে হেমি, হাফটাকে আমরা হেমি দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। হেমি হাইড্রেট, হাইড্রেট কেন, কারণ হাইড্রেশন কথাটা জল থেকেই এসছে। আমরা বলি না আমরা ডিহাইড্রেটেড হয়ে গেছি, ডিহাইড্রেটেড মানে হচ্ছে আমাদের শরীরে জল কমে গেছে, আর রিহাইড্রেটেড মানে আমাদের শরীরে পুনরায় আবার জল তৈরি হয়েছে বা জল এসে গেছে। তো ডিহাইড্রেটেড, তাহলে হাইড্রেট কথার থেকে আমরা H2Oটাকে পাচ্ছি। তো CaSO4 কিভাবে তৈরি করব, CaSO4 2H2O। এখানে কিন্তু এই যে তাপমাত্রাটাকে আমরা লিখেছি না, এটাকে একদম স্টার মার্ক দিয়ে রাখো, এই তাপমাত্রাটাকে একদম বড় করে স্টার মার্ক দিয়ে রাখো তাপমাত্রাটাকে। কেন, যদি 373 কেলভিন না দিই, যদি তার থেকে বেশি টেম্পারেচার আমরা দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু জিনিসটা এরকম কিছু তৈরি হয়ে যাবে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টেম্পারেচার 373 কেলভিনই দিতে হবে। তাই জন্য আমরা কি পাবো না CaSO4 ডট হাফ H2O পাবো, আর 1.5 H2O মানে 1.5 H2O সেটা বেরিয়ে চলে যাবে, আলাদা হয়ে যাবে, হাফ H2O কে ফেলে রেখে যাবে, মানে জলের হাফ পোর্শনকে ফেলে রেখে যাবে। প্লাস্টার অফ প্যারিস আমরা সেটাকেই বলবো, ক্যালসিয়াম সালফেট হেমি হাইড্রেট, ঠিক আছে। যদি টেম্পারেচার বেশি দিয়ে দিই তাহলে তৈরি হয়ে যাবে ক্যালসিয়াম সালফেট, শুধু তৈরি হয়ে যাবে 2H2O, পুরোটাই বেরিয়ে চলে যাবে। সেটা করলে তো আমাদের হবে না, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ডেড বার্নড প্লাস্টার। হ্যাঁ, পুরোপুরি জল চলে গেল, পুরোপুরি জল চলে গেল, এটা কিন্তু দিয়ে আমরা সেটাকে প্লাস্টার অফ প্যারিস বলতে পারবো না। তাহলে এইটাকে আমি স্টার মার্ক করলাম এই কারণেই যে টেম্পারেচারটাকে অতি অবশ্যই এখানে লিখতে হবে, না হলে কিন্তু রিয়াকশনটা ঠিকঠাক হবে না, রাইট। চলো নেক্সট হচ্ছে ধাতব নিষ্কাশন। ধাতব নিষ্কাশনে আমরা তিনটে প্রসেস দেখতে পাই। ধাতু যে আমরা নিষ্কাশন করি না তাদের আকরিক থেকে ধাতু নিষ্কাশন, সেখানে আমরা তিনটে প্রসেস দেখতে পাই। ফার্স্ট হচ্ছে রোস্টিং, ঠিক আছে। রোস্টিং প্রসেসে যদি আমাদের কোনো ধাতুর সালফাইড ওর থাকে, আকরিকটা যদি সালফাইড রিলেটেড হয়, সালফার থাকে, তাহলে সেখানে আমরা কি করব না অক্সিজেন দিয়ে সেই সালফারটাকে বার করে আনবো, জিঙ্ক বলছি কোনো ধাতুর থেকে। ধরো এখানে জিঙ্ক সালফাইড রয়েছে, যেটাকে আমরা জিঙ্ক ব্লেন্ড বলে থাকি, এটা জিঙ্কের একটা আকরিক ওর, এটাকে আমরা জিঙ্ক ব্লেন্ড বলে থাকি, লিখেই দিই না হলে তোমরা জিঙ্ক ব্লেন্ড, তার সাথে যদি অক্সিজেনের রিয়াকশন করাই তাহলে তার মধ্যে যদি আমি হিট দিই, তাপ দিই, তৈরি হবে জিঙ্ক অক্সাইড, তার সাথে SO2 সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। তাহলে জিঙ্ক অক্সাইড তৈরি হয়ে যাবে, তার সাথে সালফার ডাইঅক্সাইড গ্যাস হিসাবে বেরিয়ে যাবে, রাইট। নেক্সট হচ্ছে ক্যালসিনেশন। ক্যালসিনেশনে যদি কার্বনেট ওর থাকে, ধাতুটার যদি কার্বনেট লেগে থাকে, তার সাথে কার্বনেট গ্রুপটা যদি থাকে, তাহলে সেখানে আমরা কি করব, সেখানেও আমরা
হিট দেব, হিট দিয়ে মানে হিট দেওয়া মানেই হচ্ছে অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করানো, তৈরি হয়ে যাবে জিঙ্ক অক্সাইড, তার সাথে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে চলে যাবে, জিঙ্ক অক্সাইড পড়ে থাকবে। তারপর হচ্ছে থার্মাইট রিয়াকশন। থার্মাইট রিয়াকশনে বেসিক্যালি আমরা কি দেখতে পাই না আয়রন অক্সাইড, ঠিক আছে, মানে ফেরিক অক্সাইড তার সাথে অ্যালুমিনিয়ামের রিয়াকশন করালে অ্যালুমিনিয়াম কি করতে পারে, অক্সিজেনটাকে নিজের মধ্যে টেনে নিতে পারে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম এখানে অক্সিজেনটাকে নিজের মধ্যে টেনে নিতে পারে, আয়রনটাকে একা করে দিতে পারে, কিন্তু আয়রনটা এখানে আমরা পাবো হচ্ছে মল্টেন স্টেটে, মানে গলিত অবস্থায় পাবো আয়রনটাকে, ঠিক আছে, আয়রনটা নিষ্কাশন করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল, সেটাই আমরা পেয়ে গেলাম, আর তার সাথে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। আয়রন এখানে যেহেতু নিজের মধ্যে অক্সিজেনকে নিয়ে নিচ্ছে, তাই জন্য মানে সরি আয়রন বলছি, অ্যালুমিনিয়াম অক্সিজেনকে নিজের মধ্যে নিয়ে নিচ্ছে, অর্থাৎ আয়রনের থেকে অক্সিজেনকে ছাড়িয়ে দিচ্ছে, তাই জন্য অ্যালুমিনিয়াম এখানে একটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, তাই তো, কাউকে রিডিউস করাচ্ছে, কাউকে রিডিউস করাচ্ছে, আমরা একটু আগেই পড়ে এসেছি রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট এইগুলো পড়ে এসেছি, তো এ একটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, কে না অ্যালুমিনিয়াম। আচ্ছা, এই থার্মাইট রিয়াকশনে যে ব্যাপারটা হয় সেটা মেনলি কোথায় কাজে লাগানো হয় জানো এই প্রসেসটাকে, রিপেয়ারিং অফ রেলওয়ে ট্র্যাকস পারসে, কোনো রেলওয়ে ট্র্যাকের যদি কোনো পার্ট নষ্ট হয়ে যায়, ভেঙে যায় বা কিছু, সেইটাকে মেরামত করার জন্য এই প্রসেসটা ইউজ করা হয়। যেহেতু আমরা আয়রনকে গলিত অবস্থায় পাচ্ছি, ওখানটা গলে গিয়ে ওখানটা জুড়ে যায়, ঠিক আছে, ওখানটা গলে গিয়ে জুড়ে যায়, রাইট, ডান, এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট, তো লাস্ট আমাদের যেটা অর্গানিক কেমিস্ট্রি থেকে আমাদের কিছু রিয়াকশন বাদ পড়ে গেল, সেটা এখন আমরা শিখে নেব, সেটা হচ্ছে কি না অর্গানিক কেমিস্ট্রির যে যুত বিক্রিয়া, যুত মানে ওই জুতো নয়, জুতো মানে হচ্ছে সংযুক্ত, মানে সংযুক্ত বা জুড়ে যাওয়ার যে ব্যাপারটা, অ্যাডিশন রিয়াকশন। তো এই অ্যাডিশন রিয়াকশনে কি বলছে, এই বিক্রিয়ায় অসম্পৃক্ত হাইড্রোকার্বন সমূহ, যেমন হচ্ছে তোমার হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন ইত্যাদির সাথে বিক্রিয়া করে সম্পৃক্ত হাইড্রোকার্বন দেয়, ঠিক আছে, তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারা, যারা হচ্ছে অ্যালকিন, অ্যালকাইন, যাদের মধ্যে ডাবল বন্ড, যে কার্বনের মধ্যে ট্রিপল বন্ড, এইগুলো দেখা যায়, এরা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে যখন সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি হবে, সেটা কিভাবে তৈরি হবে না হাইড্রোজেন ঢুকে বা ক্লোরিন ঢুকে বা ব্রোমিন ইত্যাদি ঢুকে এটা তৈরি করবে। তো যদি আমি বলি যে অ্যাডিশন অফ হাইড্রোজেন যদি তোমাকে আমি দেখাই, তাহলে কি হবে না ইথিন, এখানে ছিল ইথিন, CH2 ডাবল বন্ড CH2, হাইড্রোজেন যখন ঢুকবে তখন কি হবে না এই C এর জায়গায় একটা হাইড্রোজেন তৈরি হবে, আর এই C এর মধ্যেও একটা হাইড্রোজেন ঢুকবে। বেসিক্যালি আমি যদি ছোট করে একটুখানি বুঝিয়ে দিই এই জায়গাটাতে, সেটা হচ্ছে দেখো কি চুজ করে নেব, দেখো এখানে যদি আমি দেখাই যে C ডাবল বন্ড C, ঠিক আছে, এই দিকে ছিল হচ্ছে H2, এই দিকে ছিল হচ্ছে H2, যখন এই হাইড্রোজেন এসে হিট করলো তখন হাইড্রোজেনটা এখানে বন্ড কি করলো, এখানে বন্ড করে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই দুটো হচ্ছে বন্ড মানে বন্ড মেক করছে, ঠিক আছে। তো এখানে আমরা যদি এটাকে বন্ড, একটা বন্ড থেকে আরেকটা বন্ড কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, বন্ড ব্রেকিং অ্যান্ড বন্ড মেকিং এর ফলেই তো তৈরি হয়। তাহলে H2 এসে যখন হিট করলো তখন এখানে বন্ড তৈরি হচ্ছে, তাহলে আমি একটু লিখে দিই এখানে কি হচ্ছে না, কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় এটা নিই, তো এইটা হচ্ছে বন্ড মেক, ঠিক আছে, এটা হচ্ছে বন্ড মেক তৈরি হচ্ছে, আর এটা হচ্ছে বন্ড ব্রেক, ঠিক আছে। তো বন্ড মেক, বন্ড ব্রেক, আর আরেকটা হচ্ছে, আরেকটা এখানে একটা বন্ড ছিল H2, তো H2 হলে এখানে একটা বন্ড ছিল, সেটাও কি হয়ে যাবে, সেটাও ব্রেক হবে, তাহলে এইটাও বন্ড ব্রেক আর এইটাও বন্ড ব্রেক,
এখানে যদি একটা অ্যারো দিয়ে দিই তাহলে এখানেও একটা বন্ড ব্রেক হচ্ছে, এখানেও একটা বন্ড ব্রেক হচ্ছে, বন্ড তৈরি হচ্ছে সি এর সাথে একটা হাইড্রোজেন, সি এর সাথে একটা হাইড্রোজেন। বোঝা গেল? তো এইভাবে আমাদের অ্যাডিশন অফ হাইড্রোজেন হয়, যেখানে কিনা নিকেল ক্যাটালিস্ট হিসাবে কাজ করে, নিকেল এখানে অনুঘটকের রূপে কাজ করে, আর 573 কেলভিন, এই কেলভিনেই আমাদের রিয়াকশনটাকে করাতে হবে, তৈরি হবে ইথেন। তৈরি হবে কি? তৈরি হবে ইথেন, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই সব কটা হাতে আমরা হাইড্রোজেন বসিয়ে দেবো। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের ইথেন। ওকে, নেক্সট হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশনে মিথেন, মিথেন CH4, সেখানে কি হবে? ক্লোরিন। সাপোজ ধরো এই হচ্ছে আমাদের মিথেনের স্ট্রাকচার, এই হচ্ছে আমাদের মিথেনের স্ট্রাকচার, ঠিক আছে? তো এখানে মিথেন, তো Cl2, তো Cl গিয়ে অ্যাটাক করলো এখানে, এই হাইড্রোজেনের বন্ডটা খুলে বেরিয়ে গেল, ঠিক আছে? Cl গিয়ে অ্যাটাক করলো এই সিতে, ঠিক আছে? এই সিতে অ্যাটাক করলো, করার ফলে, ঠিক আছে, এই তো এই সিতে গিয়ে অ্যাটাক করলো, সিতে অ্যাটাক করার ফলে এই একটা হাইড্রোজেন খুলে বেরিয়ে গেল, আর এইখানেও বন্ড ব্রেক হলো, ঠিক আছে? তার ফলে তৈরি হলো কি? একটা Cl এসে সি এর একটা হাতে ঢুকে গেল, হাইড্রোজেনটা খুলে এসে এই যে ক্লোরিনটা একা হয়ে বসেছিল সেই ক্লোরিনের কাছে গিয়ে জুড়ে গেল। তাহলে কি হয়ে গেল? CH3Cl, সি তার চার হাতের জায়গায় 3 হাতে হচ্ছে হাইড্রোজেন, এক হাতে হচ্ছে Cl, যে Clটা কিনা এখানে ঢুকলো, আর যে Clটা খুলে পড়েছিল সেটাতে গিয়ে বসে গেল হচ্ছে কে বসে গেল না, হাইড্রোজেনটা গিয়ে বসে গেল। তাহলে তৈরি হয়ে গেল মিথেন, তার থেকে তৈরি হয়ে গেল ক্লোরোমিথেন। এটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন, মানে কোনো একজন মৌল অন্য কোনো মৌলের স্থান গিয়ে দখল করে নেওয়া, এটাই হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। নেক্সট আর একটা জিনিসই আমাদের বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ইথানলের বিক্রিয়া সমূহ, ঠিক আছে? ইথানল কি ভাবে কার কার সাথে কি বিক্রিয়া করে সেটাই দেখবো। ইথানলের রাসায়নিক বৈশিষ্ট্য, অ্যালকোহলের জারণ, ইথানল অ্যালকোহল সব একই ব্যাপার। তো অ্যালকোহলের জারণ বা অক্সিডেশন অফ অ্যালকোহল কি দেখতে পাচ্ছি? CH3CH2OH, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানল, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইথানল। তার মধ্যে যদি আমরা অ্যালকালাইন KMNO4 দিই, অর্থাৎ ক্ষারীয় KMNO4, তার সাথে যদি তাপ দিই, আর এদিকে অ্যাসিডিফাইড, ঠিক আছে? অ্যাসিডিফাইড মানে অ্যাসিডিক, যদি অম্লীয়, যদি ক্ষারীয় KMNO4 দিই তার সাথে হিট দিই, বা অম্লীয় K2Cr2O7 তার সাথে হিট দিই, দুটোর ফলেই কি তৈরি হবে? CH3COOH হবে, যেটাকে আমরা বলি হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। তো এটা লিখে দিই ঝট করে, দেখো ইথানোয়িক অ্যাসিড और অ্যাসিটিক অ্যাসিড বলে থাকি, রাইট? যে কোনো একটা কিছু বলতেই পারি। নেক্সট হচ্ছে সোডিয়ামের সাথে বিক্রিয়া। সোডিয়ামের সাথে যদি ইথানলের বিক্রিয়া হয় তাহলে তৈরি হবে কি? তৈরি হবে না, এই যে ও এর সাথে যে এইচটা, সেই এইচটা বেরিয়ে যাবে গিয়ে এনে ঢুকে যাবে ও এর জায়গায়, এইচটা বেরিয়ে যাবে হাইড্রোজেন গ্যাস হিসাবে, দেখো হাইড্রোজেন গ্যাস হিসাবে বেরিয়ে গেছে, আর এনেটা ঢুকে গেছে হচ্ছে সোডিয়াম, কি হয়ে গেছে? এই যে আমাদের যে ইথানলটা ছিল, ইথানলের জায়গায় ও এর পরে এইচ এর জায়গায় ঢুকে গেছে সোডিয়ামটা, ঠিক আছে? তো এটাকে আমরা বলছি হচ্ছে সোডিয়াম ইথক্সাইড, ঠিক আছে? সোডিয়াম ইথক্সাইড এটার নাম হয়ে গেল। নেক্সট হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপাদন। ইথানল থেকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি করতে পারি, ঠিক আছে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে আমি আগেই বলে দিয়েছি অ্যালকিন অ্যালকাইনদের বলা হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা অ্যালকিনকে দেখতে পাচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের ইথানল। তার মধ্যে যদি আমরা হট কনসেন্ট্রেটেড H2SO4 দিই, গরম একদম কনসেন্ট্রেটেড মানে হচ্ছে ঘন যদি H2SO4 বা সালফিউরিক অ্যাসিড দিই, সেটা কিনা 443 কেলভিনই হতে হবে,
ঠিক আছে, তাহলে তৈরি হবে কি, তৈরি হবে হচ্ছে CH2 ডবল বন্ড CH2, মানে এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথিন, এটার নাম হচ্ছে ইথিন, বা এটাকে ইথিলিনও বলা হয়। তো এটাকে বলা হয় ইথিন, তার সাথে হচ্ছে জল তৈরি হয়ে যাবে। বেসিক্যালি এখানে যে রিয়াকশনটা হবে সেটা যদি আমি ছোট করে দেখিয়ে দিই, তাহলে হচ্ছে দেখো, তাহলে হচ্ছে CH3CH2OH, কোথায় দেখাই, CH3, এটাকে লেখার দরকার নেই, CH2, ঠিক আছে, OH, এক মিনিট দাঁড়াও, কোথায় গেল কোথায় গেল, আচ্ছা একটা পুরোটাই লিখতে হবে, C, ঠিক আছে, দেখো CH3CH2OH, এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে, এখান থেকে আমাদের কি হবে না, এই যে জলটা, এই যে জলটা এইটা বেরিয়ে যাবে, ঠিক আছে, এই যে জলটা বেরিয়ে যাবে আর একটা বন্ড এখানে ঢুকে যাবে, ঠিক আছে, তাহলে তার ফলে কি হবে, CH2 ডবল বন্ড CH2, বেসিক্যালি C থাকবে, এখানে ডাবল বন্ড পড়ে যাবে, যেহেতু জলটা বেরিয়ে যাচ্ছে, জলটা বেরিয়ে এই যে জল চলে এসছে, জলটা বেরিয়ে যাচ্ছে, এখানে এখানে একটা বন্ড ঢুকে যাবে, তাহলে কি হয়ে যাবে, CH2 ডবল বন্ড CH2, এইভাবে ইথিন ফর্ম হয়ে যাবে, রাইট, এইভাবে ইথিন ফর্ম হয়ে যাবে। তো এই অবধি আজকে ছিল আমাদের, সেটা কি না, তোমাদের যা সমস্ত কেমিক্যাল রিয়াকশন তোমরা ক্লাস 9-10-এ পড়ে থাকো, তো সেইগুলোই পুরোটা সামারি করে, যেহেতু তোমাদের সামনে বোর্ডস আবার নেক্সট ইয়ারে আসতে চলেছে, তো তার জন্যই একেবারে পুরো একটা ওভারঅল ওভারভিউ তোমাদের সামনে রেখে দেওয়া হলো, যাতে তোমাদের কেমিক্যাল রিয়াকশন জানার জন্য বা দেখার জন্য বারবার বইয়ের পাতা উল্টাতে না হয়, একটা ভিডিওতেই তোমাদের সমস্ত কিছু হয়ে যায়। তো তার জন্য আমি যতটা সম্ভব, যতটা ক্রিস্প করে দেওয়া যায় ততটাই একদম ছোট্ট করে জিনিসটাকে বুঝিয়ে দিলাম। ফুল কেমিক্যাল রিয়াকশনস বলা যায় ক্লাস 10-এর মানে সিলেবাস কভার করে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও অনেকটা হেল্পফুল হয় এই ভিডিওটার থেকে। তো যেটা বললাম যে ভালো লাগলে তো লাইক করছোই, শেয়ার করছো, কমেন্ট করছো, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। তোমাদের জন্যই কিন্তু এরকম টাইপের ভিডিও নিয়ে আসা, ভিডিও গুলো আরো আমরা আনতে পারবো যদি তোমরা আমাদের একটু সাপোর্ট করো তাহলেই। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও, আবার দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে। তো ততদিন অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।